আজকে আমাদের পিএইচপির তৃতীয় ক্লাস। হ্যাঁ, প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম পিএইচপির সিনট্যাক্স, ভেরিয়েবল, এগুলা। তারপর ক্লাসে দেখেছিলাম কি অপারেটর গুলা, এরিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর, বিভিন্ন অপারেটর গুলো আছে সেগুলা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা দেখব পিএইচপির কনস্ট্যান্ট এবং কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা। হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট কোনগুলা? যেমন আছে ইফ, ইফ এলস, হ্যাঁ, তারপর কি আছে ইফ, ইলস ইফ, তারপরে ইলস। হ্যাঁ, এছাড়াও আছে আপনার আছে টার্নার অপারেটর আছে, নাল কোলেসিং অপারেটর আছে, এগুলা দেখবো। এছাড়াও আছে সুইচ স্টেটমেন্ট, হ্যাঁ, সুইচ কেস যেটাকে বলা হয়। তাহলে আপনারা সবাই করেন, বিএস কোডটা ওপেন করে নেন। সবাই কি বিএস কোডটা ওপেন করেছেন? জি স্যার। আর এটা জাম্প সার্ভারটা সবাই রান করে নেন, অ্যাপাচি আর মাইএসকিউএল এটা রান করে নেন। আর বিএস কোডে আমরা আজকে দেখবো, নতুন একটা প্লাগইন ইনস্টল করা দেখবো, সেটা প্লাগইনের কাজটা দেখবো। এতদিন আমরা কি করেছি, বিএস কোডে কোড লিখে সেটা রান করেছি, কোথায় রান করেছি? ব্রাউজার দিয়ে। হ্যাঁ, আজকে আমরা যে বিএস কোড দিয়ে কিভাবে রান করতে হয় সেটাও দেখবো। আর আপনারা যে বিএস কোডে ওপেন করলে ফাইল, ফাইল থেকে ওপেন ওপেন ফোল্ডারে যান। হ্যাঁ, ওপেন ফোল্ডারে গিয়ে যে আমাদের যে প্রজেক্টের যে ফোল্ডারটা সেটা ওপেন করব। যে আপনাদের হয়তো জাম্পটা ইনস্টল করা আছে সি ড্রাইভে। হ্যাঁ, আপনারা সি ড্রাইভে গিয়ে সি ড্রাইভের যাবেন, জাম্পে যাবেন। জাম্পে গিয়ে এসটি ডক্সে গিয়ে কি আছে, যে আমাদের যে প্রজেক্টের ফোল্ডারের নাম, হ্যাঁ, প্রজেক্ট ওয়ান, ব্যাচ ওয়ানটা আমরা সিলেক্ট করে ওপেন করব। ব্যাচ ওয়ানের যতগুলা ফাইল আছে সেগুলা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ব্যাচ ওয়ানের। এখন এখানে আমরা কি প্রথম ইন্ট্রোডাকশন দেখেছিলাম, তারপর কি দেখেছিলাম, ডাটা টাইপস দেখেছিলাম, ভেরিয়েবল দেখেছিলাম, তারপরে অপারেটর দেখেছি। হ্যাঁ, আজকে আমরা দেখব কনস্ট্যান্ট। হ্যাঁ, আর এর আগে আমরা একটা ইনস্টল করে নেই, প্লাগইন ইনস্টল করে নেই। সবাই যে এক্সটেনশনে যান, এক্সটেনশন ইনস্টল করব। এক্সটেনশনটা এখানে সার্চের মধ্যে লেখেন কোড রানার, কোড রানার স্পেস, হ্যাঁ, কোড রানার লেখেন। কোড রানার লিখলে দেখেন একটা ওই যে উপরে আছে, যেটা চলে আসছে আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, যে কোড রানার 0.11.0। হ্যাঁ, তারপর নিচে লেখা আছে কি রান সি, সি প্লাস প্লাস, জাভা, জেএস, পিএইচপি, পাইথন। হ্যাঁ, এটা আপনারা ইনস্টল করেন। হ্যাঁ, সবাই কি পেয়েছেন? হ্যালো? জি স্যার, পেয়েছি। হ্যাঁ, সবাই ইনস্টল করেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। স্যার আমার তো ভিএস কোড না, আমার তো সাবলাইম। আচ্ছা, বিএস কোডটা ইউজ করলেই ভালো হতো, কারণ বিএস কোডে এখন মানে খুবই অনেক ফিচার আছে সেগুলো অন্য অন্য নেই। হ্যাঁ, আপনি সময় করে বিএস কোডটা ইনস্টল করে নিন। হ্যাঁ, বিএস তাহলে কোডে। আজকে ক্লাসটা হয়ে গেলে এডোসে আচ্ছা ডাউনলোড করে নেবেন। আচ্ছা আচ্ছা, আপনি বিএস কোডটা ডাউনলোড করে যে আমরা যে প্লাগইন গুলো ইউজ করি সেগুলো ইনস্টল করে নেন। আমরা এর পরবর্তীতে আরো প্লাগইন ইউজ করা শিখবো। হ্যাঁ, বিএস কোড দিয়ে এখন অন্য অন্য থেকে কোড এডিটর থেকে বিএস কোডটা অনেক করেছে, হ্যাঁ, আপডেট করেছে। জি স্যার, ক্লাস শেষ হলে এডে করে নেব। হ্যাঁ হ্যাঁ, আর সবাই এটা ইনস্টল করে নেন কোড রানারটা। কোড রানারটা ইনস্টল হয়ে গেলে আমরা যে আমাদের ফাইলে যাব, গিয়ে সে আমাদের আগের একটা দেখি, ফাইলে ওপেন করব, সেটার উদাহরণ দেখব কিভাবে। সে যে আমরা অপারেটর করেছিলাম না, অপারেটরে কিভাবে রান করতে হয় সেটা দেখব। যেমন যে এখানে আমরা লিখেছিলাম কি ফার্স্ট নেম দিয়েছিলাম রাকিবুল, লাস্ট নেম ইসলাম, তারপর দুটা কি করেছিলাম, ইকো করে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, ইকো করে দিয়েছিলাম, তারপরে যে ডিস্ট্রিক্ট লিখেছিলাম। হ্যাঁ, এগুলা এখন এগুলা রান করতে হলে কিভাবে করতে হবে, আপনার যে এখান থেকে রান করা যায়, তারপর এভাবে করা যায়। আপনার যে এটা সিলেক্ট করলেন, হ্যাঁ, সিলেক্ট করে রাইট বাটন, যেটা সিলেক্ট রাইট বাটন ক্লিক করলে তারপর রান কোড, অথবা কন্ট্রোল অল্টার এন, এটা একসাথে চাপতে হবে। এই যে দেখেন, এই যে আউটপুট চলে আসছে অলরেডি। এই যে আমাদের এই যে প্রথমটা আউটপুট কি হবে, ফার্স্ট নেম, তারপর স্পেস দিয়ে কনকেট করেছিলাম, স্পেস দিয়ে তারপর লাস্ট নেম দিয়েছিলাম। কি এটার কি ফার্স্ট নেম কি ছিল, রাকিবুল, তারপর স্পেস, তারপর ইসলাম। হ্যাঁ,
তারপর আমরা একটা ব্রেক দিয়েছিলাম, হ্যাঁ, তারপর এখানে কি করেছিলাম, ডিস্ট্রিক্টের সাথে কনকেট করেছিলাম কি মাগুরা, হ্যাঁ, তো এখানে এই যে ডিস্ট্রিক্টকে কনকেট করেছে মাগুরার সাথে, হ্যাঁ। তারপর এটা কি করেছিলাম, আর এ দিয়েছিলাম কি মাহিন, আর এতে দিয়েছিলাম আইটি, হ্যাঁ। তারপর কি করেছিলাম, এই আরটা এটাকে আবার ইয়া করেছিলাম, হ্যাঁ, স্ট্রিং কনকেট, হ্যাঁ, আর ডট ইকুয়াল, হ্যাঁ, এস। তাহলে এটার মানে কি, এটা হবে আর ইকুয়াল টু আর ডট এস, মানে আর এর সাথে এস টাকে কনকেট করে সেটা আর এ রাখবে, হ্যাঁ। তাহলে আমরা ইকো করতেছি কি আর, তাহলে আর এর মান কি হয়ে যাবে, মাহিন আইটি, হ্যাঁ। দেখেন এই যে আউটপুট। আর এটাকে আমরা এই যে ব্রেক, না ব্রেকটাকে আমরা অন্যভাবে ইয়া করতে পারি, পিএইচপির মাধ্যমে। পিএইচপির মাধ্যমে করতে হলে কি করতে হবে, পিএইচপি তে ইয়ে আছে, দেখতে হবে পিএইচপি আন্ডারস্কোর ইওএল, হ্যাঁ, ইন্ড অফ লাইন। এটা লিখলে আমাদেরকে একটা নতুন লাইন দিয়ে দেবে, হ্যাঁ। ব্রেকের পরিবর্তে এখন থেকে এটা লিখবো, পিএইচপি, এই যে এখানে একটা আছে। এবার আমরা রান করি। আচ্ছা, এক জায়গায় এরর আসতেছে। আমরা যদি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে চাই আমাদের ব্যাচ ওয়ানে, এই যে এখানে যে প্রথম যে আইকনটা আছে, হ্যাঁ, নিউ ফাইল, হ্যাঁ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ফাইলের নামটা লিখে দেব, কি ফাইলের নাম কি, কনস্ট্যান্ট ডট পিএইচপি, আমাদের নতুন ফাইল কনস্ট্যান্ট ডট পিএইচপি। আর পিএইচপি শুরু করতে হয় শেষ করতে হয় এটা তো আমাদের মনে আছে, তাই না? জি ট্যাগ, স্যার। স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, হ্যাঁ, সবাই লিখে ফেলি। আচ্ছা আচ্ছা, ইয়া কনস্ট্যান্ট সম্পর্কে কারো কোনো ধারণা আছে? স্যার কনস্ট্যান্স হচ্ছে ধ্রুবক সংখ্যা, যার ধ্রুবক কোনো সংখ্যা, পরিবর্তন হয় না। মানে কি পরিবর্তন হয় না, হ্যাঁ। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম কি, ভেরিয়েবল দেখেছিলাম, ভেরিয়েবল কাকে বলে, হ্যাঁ, ভেরিয়েবলের মান পরিবর্তন করা যায় কিন্তু পরিবর্তনশীল, কনস্ট্যান্টের হ্যাঁ, মান পরিবর্তন করা যায় না। কনস্ট্যান্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে ভেরিয়েবলের একটু সম্পর্ক আছে, আবার পার্থক্য আছে। সেটা হচ্ছে কি, জি স্যার। আমরা যে কোনো কিছু যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কোনো একটা কি কন্টেইনার নেই, তাই না? কন্টেইনারে আপনার নাম দেই সে ফার্স্ট নেম, হ্যাঁ, সেখানে কিছু ভ্যালু রাখি, ভ্যালু অ্যাসাইন করে দেই, হ্যাঁ। সে নিলাম যে মিস্টার রফিক, হ্যাঁ, অথবা জন, হ্যাঁ। একটা নাম দিলাম, সেটা হচ্ছে কি ভ্যালু সেই ভেরিয়েবলের। এটা ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়, আবার পরিবর্তন হয়, হ্যাঁ। যে ফার্স্ট নেম আমি রাখলাম যে প্রথমে করিম, তারপর আবার কিছুক্ষণ পরে হয়তো চেঞ্জ হয়ে সেটা আবার রহিম করলাম, হ্যাঁ, কিংবা জন করলাম, হ্যাঁ। এটা হচ্ছে ভেরিয়েবল, ভ্যালুগুলো চেঞ্জ হবে। আমরা দেখলাম না এর আগে আমরা অপারেটর ক্লাসে দেখেছিলাম না, যে এক্স নিলাম একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের প্রথম ভ্যালু রাখলাম কত, সে আপনার 10। এরপরে আবার এক্স এর সাথে হয়তো ইয়া যোগ করলাম 2, তাহলে ভেরিয়েবল ওটা ইয়া চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, এক্স এর মান হয়ে যাবে, প্রথমে 10 ছিল তারপর 12 হয়ে যাবে, হ্যাঁ। এভাবে চেঞ্জ হয়, হ্যাঁ, ভেরি করে। আর কনস্ট্যান্টও এটাও একটা কন্টেইনার, হ্যাঁ। কিন্তু এটা কি করে, আপনার ভ্যালুটা চেঞ্জ করে না, হ্যাঁ। একদম প্রথমে যা দিব সেটাই থাকবে, আর এটা চেঞ্জ করব না। তা এগুলো আমরা কোথায় ইউজ করব, এগুলো আমরা ইউজ করব আমাদের কিছু কিছু ক্ষেত্রে। আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন সে আপনারা, আমরা তো পিএইচপি সাথে আমাদের ডাটাবেসটা লাগবে, আমরা কোন ডাটাবেস কোনটা ইউজ করব, মাই এসকিউএল ইউজ করব, হ্যাঁ। এখন মাই এসকিউএল এর মধ্যে তো পিএইচপির সাথে মাই এসকিউএল এর এটা কানেক্ট করে দিতে হবে না, হ্যাঁ, জি স্যার। কানেকশন করে দিতে হবে। এখন যে মাইস্কুলে কি একটা ডাটাবেস থাকবে, ডাটাবেসের একটা নাম থাকবে, তারপরে ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, হ্যাঁ। এখন এগুলা একটা ডাটাবেসের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলা কি চেঞ্জ হয়? এগুলা চেঞ্জ হয় না, হ্যাঁ। প্রথম যেটা থাকে সেটাই আপনার হয়। এখন এইগুলাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবো, হ্যাঁ। এছাড়া ধরেন ডোমেন অ্যাড্রেস, হ্যাঁ, কোনো ধরেন ইয়াহুর ডোমেন অ্যাড্রেস কি www.yahoo.com, হ্যাঁ। আমরা ডোমেন অ্যাড্রেস, কোনো ডোমেন অ্যাড্রেস যদি আমরা করতে চাই, অ্যাসাইন করতে, সেটাকে আমরা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ কনস্ট্যান্ট হিসেবে রাখতে পারি, হ্যাঁ। আইপি অ্যাড্রেস আমরা কোনো একটা নিয়ে যে আমাদের সফটওয়্যারটা কোনো একটা রাখলাম, হ্যাঁ। তার একটা আইপি আছে, ওই আইপিটা দিয়ে আমরা পরবর্তীতে হয়তো করব, রেস্ট এপিআই তৈরি করে ওটার সাথে ডাটা কানেক্ট করব, হ্যাঁ।
তাহলে কি করবে, কি হবে, আইপিটাও হবে কি কনস্ট্যান্ট হবে, আইপি অ্যাড্রেসটা। এইরকম কিছু থাকে, সিচুয়েশন থাকে যে ক্ষেত্রে আপনার ভ্যালুগুলা, হ্যাঁ, কন্টেইনার ভ্যালুগুলা চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ, স্থির থাকে। সেগুলা হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, আমাদের সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ডাটাবেজের আপনার যে নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। হ্যাঁ, আমরা যখন করব, ডাটাবেজের সাথে কানেক্ট করব, তখন আমরা একটা ফাইল নিয়ে নেব, হ্যাঁ, কানেকশন নামে অথবা যে কোনো নামে একটা ফাইল নিব। সেই ফাইলে ডাটাবেজের সাথে কানেকশনের কোডগুলো লিখে রাখবো। হ্যাঁ, যে কোন ডাটাবেজের নাম কি, ডাটাবেজের ইউজার নাম কি, ডাটাবেজের পাসওয়ার্ড কি, এগুলা, তারপরে কিছু কোড আছে, হ্যাঁ, কানেকশন কোড। এটা করলে আমাদের ডাটাবেজের সাথে আমাদের যে অ্যাপ্লিকেশনটা, হ্যাঁ, কানেক্ট হয়ে যাবে। তারপর ধরুন ফর্মের মাধ্যমে আমরা যখন কোড লিখবো, লিখে সাবমিট করব, তখন সেটা ডাটাবেজে জমা হবে। আবার ডাটাবেজ থেকে আমরা কোড কোয়েরি করে নিয়ে আসতে পারবো। আমরা যদি একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার করি, তাহলে স্টুডেন্টদের একটা যদি ডাটাবেজ করি, তাহলে একটা ক্লাসের, যখন ক্লাস 9-এর যে সব স্টুডেন্ট গুলো, 50 জন স্টুডেন্ট আছে, সবার আমরা রেজিস্ট্রেশন করে, সবাই রেজিস্ট্রেশন করলো, একটা ডাটাবেজে জমা হলো। সেই ডাটাবেজ থেকে আমরা যখন কোয়েরি করবো, আবার কোয়েরি করে এখান থেকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এই কাজগুলো করব। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্টের মূল ব্যাপার হচ্ছে এটা একটা কন্টেইনার, এটা আপনার ভ্যালু চেঞ্জ হয় না। হ্যাঁ, কনস্ট্যান্টটা লিখতে হয় কিভাবে, কনস্ট্যান্টটা লিখতে হয় পিএইচপির একটা আপনার বিল্ট ইন ফাংশন আছে, সেটা প্রথমে দিতে হয় কি, ডিফাইন। হ্যাঁ, ডিফাইন ফাংশনটা ইউজ করে কনস্ট্যান্ট লিখতে হয়। ডিফাইন লিখে ব্রেকেট দিয়ে আপনার এখানে দুইটা প্যারামিটার আছে। প্রথম প্যারামিটার হচ্ছে কনস্ট্যান্টের নামটা, হ্যাঁ, পরে যে প্যারামিটারটা, সেটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালুটা। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে কনস্ট্যান্টের নামটা আমরা হ্যাঁ, সব ক্যাপিটাল লেটারে লিখি। হ্যাঁ, যেমন আমরা ভেরিয়েবল আমরা স্মল লেটারে লিখেছি, ক্যাপিটাল লিখেছি, তার কনস্ট্যান্টের নামটা আপনার ক্যাপিটাল লেটারে লেখা। হ্যাঁ, এটাই লেখাটা বেস্ট, আপনার বেস্ট প্র্যাকটিস। কনস্ট্যান্ট নামটা ক্যাপিটাল লেটারে লেখা। প্রথমে কি করতে হয়, একটা করতে হয়, প্রথম যে প্যারামিটারটা, সেটা হচ্ছে কনস্ট্যান্টের নেম। হ্যাঁ, কনস্ট্যান্ট নেম, কনস্ট্যান্ট নেম। আর কমা দিয়ে আরেকটা প্যারামিটার, সেটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু, ভ্যালুটা এখানে ডিক্লেয়ার করে দিতে হয়। এটা হচ্ছে সিনট্যাক্স, কনস্ট্যান্ট ভ্যালু। তারপরে এটা শেষে কি হবে, হ্যাঁ, স্টেটমেন্টে শেষ করতে হবে, শেষে কি দিতে হবে আমাদেরকে, মনে আছে সবার? এই লাইনের শেষে কি দিতে হবে? স্যার সেমিকোলন। হ্যাঁ, সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের, হ্যাঁ, কনস্ট্যান্ট লেখার এই যে সিনট্যাক্স, সেটা হচ্ছে কি, প্রথমে পিএইচপির একটা ফাংশন আছে ডিফাইন। হ্যাঁ, ডিফাইন ফাংশন লিখতে হবে। ডিফাইন ফাংশনের প্রথম যে প্যারামিটার আছে, সেখানে আমাদের কনস্ট্যান্টের নাম দিতে হবে। তারপর দ্বিতীয় প্যারামিটারে কনস্ট্যান্টের ভ্যালুটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, যেমন আমরা করি, তাহলে একটা কনস্ট্যান্ট লিখি, ডিফাইন, সে আমরা ডাটাবেজের নাম দিব। হ্যাঁ, ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজের ইউজার নেম দিলাম। হ্যাঁ, আর ভ্যালুটা আপনার যে কোনো হতে পারে, স্মল লেটারও ক্যাপিটাল লেটারও, যে কোনো সমস্যা নেই। আর মানে কনস্ট্যান্টের নেমটা, আপনার দিবেন, ক্যাপিটাল লেটারে দিবেন। ধরেন ডাটাবেজের নাম কি, ইউজার নেম সে রুট, রুট ডিফাইন। এখানে কনস্ট্যান্ট কোনটা, কনস্ট্যান্ট হচ্ছে যেটা ডাটাবেজ ইউজার নেম, আর কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে এটা রুট। ডাটাবেজ পাসওয়ার্ড, হ্যাঁ, তারপরে এখানে পরবর্তী প্যারামিটারে এর ভ্যালুটা দিতে হবে। পাসওয়ার্ড সে দিলাম 1 2 3 4 5 6। এখন আমরা যদি এটা ইকো করব, হ্যাঁ, ইকো করব কোনটাকে, এর নেমটাকে, কনস্ট্যান্টের নেমটাকে ইকো করলে এর ভ্যালুটা আমাদের দেখায় দিবে। হ্যাঁ, ইকো ডাটাবেস নেম, হ্যাঁ, ডাটাবেস ইউজার নেম, তাই না? আমরা এখন এটার আউটপুট দেখি।
দেখেন এই যে ইউজার নেমটা চলে আসছে, এই যে রুট। আমরা ইয়া থেকেই, হ্যাঁ, বিএস কোড থেকেই রান করতে পারি। তারপর আমরা এটা ইয়া থেকে করতে পারবো, আমরা যদি ইয়াতে করতে চাই, ব্রাউজার থেকেও রান করতে পারবো। স্যার ব্রাউজার থেকে, আউটপুট কি আমরা কিভাবে করবেন ওই জায়গায় ভিএস কোডে? হ্যাঁ, বিএস কোডে আউটপুটটা দেখতে হলে আমাদেরকে ইয়া করতে হবে, যে কোডটা ইয়া করেছি না, হ্যাঁ, সেটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখেন যে ইয়াছে রান কোড, হ্যাঁ, রান কোডে, অথবা কি কন্ট্রোল অল্টার এন এটা চাপলে হবে। ধরেন কন্ট্রোল অল্টার এন, এই যে চলে আসছে রুট, কন্ট্রোল অল্টার এন, এই যে চলে আসছে। আর আমরা যদি ইয়া থেকে করতে চাই, ব্রাউজার থেকে করতে চাই, হ্যাঁ, এটা তো আপনারা জানেনই কি করতে হবে, প্রথমে লোকাল হোস্ট লিখতে হবে, তারপরে ফাইল ফোল্ডার নেম, ফাইল নেম, লোকাল হোস্টে পরে আমাদের ইয়া থেকে ব্যাচ 1, তাই না, ঠিক, ব্যাচ 1, তারপর আমাদের ফাইল কোনটা, যে কনস্ট্যান্ট, হ্যাঁ, এই যে রুট চলে আসে আউটপুট। তো এটা তো আমরা দ্রুত করার জন্য এখন থেকে দিয়ে করব, বিএস কোড দিয়ে করব। হ্যাঁ, তাহলেই সেটা বুঝতে পেরেছেন আপনারা কনস্ট্যান্টটা কি কি জন্য করা হয়, কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়। আমরা ইয়াতে ভেরিয়েবল কিভাবে ডিফাইন স্যার। করতাম, হ্যাঁ, ভেরিয়েবলে কি ডলার দিয়ে লিখতে হতো, তাই না, ভেরিয়েবলটা ডলার সাইন দিয়ে লিখতে হতো। ধরেন নিলাম কি ফার্স্ট নেম, তারপর কি করতে, ইকুয়াল টু দিয়ে তারপর সেখানে ভ্যালু অ্যাসাইন করতে হতো, তাই না। আর আমরা কনস্ট্যান্টে কি দেখতে পাচ্ছি, কনস্ট্যান্টটা এই করতে হবে কি, প্রথমে আপনার একটা দিতে হবে, পিএসপি যে বিল্ট ইন ফাংশন, সেই ফাংশনটা লিখতে হবে ডিফাইন। আচ্ছা, যে আপনি আপনি নতুন কে ঢুকছেন হাত। হ্যাঁ, আমাদের কনস্ট্যান্টটা কিভাবে করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করতে হলে প্রথমে কি লিখতে হবে, আপনার যে পিএসপি যে বিল্ট ইন ফাংশন আছে ডিফাইন, সেই ডিফাইন ফাংশনটা নিতে হবে। তার প্রথম প্যারামিটারে আমাদের দিব কনস্ট্যান্টের নেমটা, হ্যাঁ, আর দ্বিতীয় প্যারামিটারে দিব কনস্ট্যান্টের ভ্যালুটা, হ্যাঁ। আর কনস্ট্যান্টের নেমটা আমরা ইসে করার চেষ্টা করব, হ্যাঁ, ক্যাপিটাল, অল ক্যাপিটাল, হ্যাঁ, সবগুলা ক্যাপিটাল লেটারে। আর কি কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হবে না, এটাই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপর আজকে, হ্যাঁ, আমরা যাব কোথায়, কন্ডিশনাল স্টেটমেন্টে। আমরা নতুন আরেকটা ফাইল নেই, এই যে দেখেন এখান থেকে কিন্তু আমরা ফাইল নিতে পারবো, যদি আমরা ইয়া করি, হ্যাঁ, ফোল্ডারটা ওপেন করে নেই, হ্যাঁ, ও ফোল্ডার ওপেন করে নিলে আমরা এখান থেকে এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেই, কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট নতুন একটা ফাইল, কন্ডিশনাল স্টেটমেন্ট কোনগুলা, হ্যাঁ, আমরা যদি কোনো একটা ইলস, হ্যাঁ, ইলস, জি জি বলেন। কন্টিনিউ, ব্রেক, সুইচ। হ্যাঁ, আপনাকে একটা প্রবলেম দেওয়া হলো, হ্যাঁ, সে প্রবলেমটা হচ্ছে যে আপনাকে দুইটা সংখ্যা দেওয়া হলো, সে এ এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে 20। হ্যাঁ, এখন আপনাকে বলা হলো যে এটা আপনি করবেন, প্রোগ্রামেটিক্যালি একটা প্রোগ্রাম লিখে এটা আপনি বের করবেন, সে পিএইচপি দিয়ে একটা প্রোগ্রাম লিখবেন, সেই প্রোগ্রাম লিখে আপনাকে বের করে দিতে হবে কোনটা বড়, এ বড় না বি বড়, মানে কোনটা মানে বড় কোনটা হবে, যেটার ভ্যালু বড়, তাই না, যেটার আপনার এই দুটো তো ভেরিয়েবল, ভেরিয়েবল হবে কি ভ্যালু অ্যাসাইন করা হয়, যেটার ভ্যালু বড় সেটা, সে এখন কোনটা বড়, হ্যাঁ, সেটা আপনাকে এখন বের করতে হলে কি করতে হবে, আপনাকে পিএইচপি কোডে লিখতে হবে। হ্যাঁ, পিএইচপি কোডে আপনি কি করবেন, প্রথমে কন্ডিশনাল স্টেটমেন্টসে ইফ নিলেন, হ্যাঁ, ইফ নিয়ে কি করবেন,
চেক করে দেখবেন কোনটা বড়, সেটার জন্য কি করতে হবে, আমাদেরকে কিছু অপারেটর ইউজ করতে হবে। গতদিন আমরা শিখেছিলাম না অপারেটর, হ্যাঁ, সেখানে দেখতে হবে কি আমরা টেস্ট করব যে ইফ এ গ্রেটার দেন বি, হ্যাঁ, তাহলে বলবো যে এটা বড়, আর যদি না হয় তাহলে কি বিটা বড়। হ্যাঁ, এটা ইউজ করতে হলে কি করতে হচ্ছে আমাদেরকে, একটা কন্ডিশনটা করতে হচ্ছে। ইফ মানে ভেরিয়েবল নিলাম এ, তারপরে গ্রেটার দেন বি, এ কি বি এর চেয়ে বড় কিনা, হ্যাঁ, বড় হলে এ আসবে, না তো ছোট হলে বি আসবে। হুম, তাহলে এইগুলার জন্য, এই ধরনের কাজ করার জন্য আমাদেরকে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা ইউজ করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট কি কি, কন্ডিশনাল স্টেটমেন্টের if মধ্যে হ্যাঁ আছে কি, ইফ, else if else please কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আমরা লিখি। সবার মনে আছে কিভাবে করতে হয়, কমেন্টিং করতে হয় পিএইচপি তে? জি স্যার হ্যাঁ, স্যার সিঙ্গেল লাইনের, স্ল্যাশ হ্যাঁ সিঙ্গেল, স্ল্যাশ হ্যাঁ, স্টার এটা কি ইয়ার জন্য, মাল্টিপল লাইনের জন্য কি, হ্যাঁ, স্ল্যাশ স্টার দিয়ে শুরু করব, আর স্টার শেষ করব কি স্টার স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। স্ল্যাশ হ্যাঁ, তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট প্রথমে কি আছে, ইফ আছে, ইফ, হ্যাঁ, তারপর আছে কি আমাদের ইফ ইলস, else if else ইফ সুইচ ইলস, তারপর আছে কি, তারপর আছে আমাদের ইফ ইলস ইফ ইলস, এরপর আছে আমাদের টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর দিয়ে আমরা সহজে করতে পারি। টার্নারি অপারেটরটা কি স্যার? হ্যাঁ, এই যে টার্নারি অপারেটর, হ্যাঁ, টার্নারি অপারেটর হচ্ছে আপনার এই যে এইভাবে লেখাতে হয়, একটা দিতে হয় কোশ্চেন মার্ক, হ্যাঁ, তারপরে একটা কোলন, আর প্রথমে থাকে, আচ্ছা এটা পুরোটা আমি করে দেই, বিস্তারিত আসবো, এটা যখন ব্যাখ্যা করব তখন বিস্তারিত আমি করব, বর্ণনা করব। সেটা হচ্ছে প্রথমে থাকে কন্ডিশনটা, কন্ডিশন, হ্যাঁ, তারপরে আপনার এই কোশ্চেন মার্ক চিহ্নটা, তারপরে এক্সপ্রেশন ওয়ান, এক্সপ্রেশন ওয়ান, হ্যাঁ, আর এরপর থাকে এক্সপ্রেশন টু। এখন এই যে এক্সপ্রেশন ওয়ান, এক্সপ্রেশন টু, এটা বলবো প্রথমে কি কন্ডিশন, হ্যাঁ, এরকমই যে যেমন ইফ এলস এর মধ্যে কন্ডিশন টেস্ট করা হয় না, যে এ গ্রেটার দেন বি কিনা, অথবা বি গ্রেটার দেন সি কিনা, এরকম বিভিন্ন কন্ডিশন টেস্ট করা হয়। এই কন্ডিশনের কি উত্তর কি হতে পারে, দুইটা হতে পারে, তাই না, হয়তো ট্রু হবে না তো ফলস হবে, এছাড়া তো অন্য কিছু হবে না, দুইটার একটা হবে। হ্যাঁ, এটা ট্রু হলে, যদি ট্রু হয় কন্ডিশনটা, যদি হ্যাঁ ট্রু হয়, ফুলফিল করে, তাহলে আপনার এই যে এক্সপ্রেশন ওয়ান, হ্যাঁ, এখানে যে যা লিখে রাখবেন সেটা আউটপুট আসবে। আর যদি ফলস হয়, কন্ডিশনে যদি ফলস হয়, তাহলে আপনার এই যে এখানে এক্সপ্রেশন টু, এখানে যা লিখছেন সেটা আপনার আউটপুট আসবে। হ্যাঁ, এটা হচ্ছে টার্নারি অপারেটর। এরপর আমাদের আরেকটা অপারেটর আছে, সেটা বলা হয় নাল কোলেসিং অপারেটর, এটা আমরা বিস্তারিত দেখবো। নাল কোলেসিং অপারেটর, হ্যাঁ, এটা হচ্ছে আমার
আমাদের পিএসপি তে নতুন, হ্যাঁ, পিএসপি 7 এ, এটা পিএসপি 5 এ ছিল না। এটা আমরা দেখবো আগে, এইগুলা ই ফিল্ড গুলা দেখে নেই। এটা হচ্ছে পিএসপি 7 এ নতুন। এরপর আমরা, হ্যাঁ, যে কন্ডিশন স্টেটমেন্টের যে শেষ লাস্ট যেটা আছে সুইচ স্টেটমেন্ট, হ্যাঁ, সুইচটা শিখবো। সুইচ কেস যেটাকে বলা হয়, সুইচ কেস। তাহলে আমরা কি কি শিখবো? আমরা শিখবো ইফ, ইফ ইলস, ইফ ইলস ইফ, ইফ ইলস ইফ, তারপর শেষে ইলস, এটা তারপর কি আছে টার্নারি অপারেটর। হ্যাঁ, টার্নারি অপারেটরে শিখবো। টার্নারি ইফ ইলস এ আপনার যেটা আমরা 4-5 লাইনে করতে পারি, হ্যাঁ, যে প্রবলেমটা 4-5 লাইন লাগে কোড লিখতে হয় সলভ করতে, সেটা আমরা টার্নারি অপারেটর দিয়ে 1 থেকে 2 লাইনে সলভ করতে পারবো। হ্যাঁ, আর আজ নাল কোলেসিং, এটাও, হ্যাঁ, এটাও এরকম শর্টকাট একটা, এটাও আমরা যে টার্নারি অপারেটরের আরেকটু শর্টকাট। তারপর সুইচ কেসটা দেখবো। সুইচ কেস আমরা যে ইফ ইলস দিয়ে যেটা করতে পারবো, সুইচ কেস দিয়ে একই কাজ করতে পারবো। হ্যাঁ, সুইচ কেসের সিনট্যাক্সটা একটু ভিন্ন রকম, এটা আমরা শিখবো। তাহলে আমরা প্রথমে শুরু করি। প্রথমে ইফ দিয়ে শুরু করি। হ্যাঁ, ইফ, ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টে কি আছে? স্টেটমেন্টটা শুরু করতে হয় কি দিয়ে? ইফ দিয়ে। হ্যাঁ, আপনার এর এটা সিনট্যাক্সটা আমরা লিখি। সিনট্যাক্সটা হবে আপনার এরকম। প্রথমে ইফ, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট আসবে, সেই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে আপনার কন্ডিশনটা। কন্ডিশন, কন্ডিশন লেখার পরে তারপর আপনার একটা কার্লি ব্রেস আসবে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এটাকে প্রোগ্রামিং এ কার্লি ব্রেস বলা হয়। হ্যাঁ, কার্লি ব্রেস বলা হয়। আমরা পরবর্তীতে দেখবেন আমরা এটাকে কার্লি ব্রেসই বলবো। হ্যাঁ, কার্লি ব্রেস আসবে। কার্লি ব্রেসে আসবে কি, এটার আপনার এই যে কার্লি ব্রেসের মধ্যে যে কোডটা লিখবেন সেই কোডটা আপনার ইয়ে হবে, এক্সিকিউট হবে। হ্যাঁ, মানে কি? এর মানে হচ্ছে যদি আমরা যে ইফ একটা স্টেটমেন্ট লিখবো, লিখে যে কন্ডিশন আছে, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন, এই কন্ডিশন লিখবো। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আপনার যে কার্লি ব্রেসের ভিতরে, হ্যাঁ, যে কোড ব্লক যেটা আছে, হ্যাঁ, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এখানে যে কোডটা লেখা হবে সেই কোডটা রান করবে। আর নয়তো এই যে ইফ এর যে কন্ডিশনটা যদি একটু ভুল হয় তাহলে এটা রান করবে না। হ্যাঁ, এটা বের হয়ে যাবে। আমরা উদাহরণ দেখি। সে আমরা নেই, একটা ভেরিয়েবল নেই এক্স। হ্যাঁ, এক্স এর মান দেই সে 5। আর আমরা একটা ইফ কন্ডিশন, ইফ স্টেটমেন্ট নেই। ইফ, হ্যাঁ, ইফ এর পর কি করব? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশন লিখবো। হ্যাঁ, তো আমরা এখানে এটা টেস্ট করি যে 5টা আসলে কি 10-এর বড় নাকি ছোট। হ্যাঁ, আপনার 5টা যদি 10-এর চেয়ে বড় হয় তাহলে সে একটা করবে, মেসেজ দিবে, এর নিচে একটা কোড লিখবো, সেই কোডটা রান করবে। আর নয়তো রান করবে না। হ্যাঁ, এক্সটা, হ্যাঁ, এক্সটা আমরা চেক করবো, এক্স এর মান কত আছে। এক্স এর মান এক্স গ্রেটার দেন, হ্যাঁ, এক্স প্রথমে দিলাম সে এক্স লেস দেন। হ্যাঁ, এক্স লেস দেন যদি হয়, হ্যাঁ, 10 হয়, তাহলে কি হবে? আমাদের যে নিচে আমরা কার্লি ব্রেসের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এটার মধ্যে যে কোডটা লিখবো সেই কোডটা রান করব। is less than less than 10। হ্যাঁ,
এখন কি হবে আমাদের যে দেখেন এখানে একটা রুলসটা সিনট্যাক্স কি, প্রথমে ইফ আসবে, তারপর একটা কন্ডিশন আসবে। হ্যাঁ, কন্ডিশন দিয়েছে, কন্ডিশনটা ট্রু হলে আপনারা যে ইয়ার ভিতরে কার্লি ব্রেসের মধ্যে যে কোডটা লিখবো সেই কোডটা আপনার রান করবে, আর নয়তো রান করবে না সে কোড। হ্যাঁ, এখন দেখেন আমাদের এই কোডটা কি, এটা কি ট্রু হবে না ফলস হবে আপনারা বলেন। ইফ এর মধ্যে যে কন্ডিশনটা লিখেছি x লেস দেন 10, x এর মান আসলে কত আছে আমরা প্রথম তো ডিফাইন করেছি, 10 x এর মান আমরা ডিফাইন করেছি কত, 5 5। হ্যাঁ, 5 ডিফাইন করেছি। তারপর মানে x এর এখন ভ্যালু হচ্ছে 5। হ্যাঁ, তারপর আমরা টেস্ট করতেছি। হ্যাঁ, x লেস দেন 10। হ্যাঁ, x কি যদি আপনার 10 এর ছোট হয়, হ্যাঁ, তাহলে আপনার এটা প্রিন্ট করবে, আর নয়তো এটা প্রিন্ট করবে না। x কি 10 এর ছোট না বড়? x এর মান কত, 5। হ্যাঁ, তাহলে x 10 এর ছোট না? হ্যাঁ, তাহলে কি এটা প্রিন্ট করবে না প্রিন্ট করবে না বলেন? হ্যাঁ, প্রিন্ট করবে। এখন আমরা প্রিন্ট করে দেখি, কন্ট্রোল অল্টার এন দিয়ে, এই যে দেখেন যে প্রিন্ট করেছে 5 ইজ লেস দেন 10। হ্যাঁ, এখন যদি ইয়া হতো, হ্যাঁ, এক্সটা যদি আপনার 10 এর ছোট না হয়ে বড় হতো, সেক্ষেত্রে কি হতো, ধরেন এক্স এর মান আমরা 15 দিয়ে দিলাম। 15 কি, 15 হচ্ছে কি 10 এর চেয়ে বড়, তাহলে এই কন্ডিশনটা কি ফুলফিল করতেছে? এটা ফলস আসতেছে, তাই না? ফলস আসতেছে। তাহলে এখন আমরা ইয়া করি, এটাকে আমরা ইয়া করে দিই, ক্লিয়ার করে দিই আউটপুট। আউটপুট ক্লিয়ার করে নতুন করে আমরা রান করি। হ্যাঁ, এখন কি হবে, এখন আমাদের এইটা এক্স এর মান আছে 15, সে চেক করতেছে এক্স কি 10 এর চেয়ে ছোট কিনা, এক্স 10 এর চেয়ে ছোট না, 10 এর চেয়ে বড়, তাহলে কি হবে, এটা কি আপনার কন্ডিশনের যে আউটপুটটা কি ফলস আসতেছে। ফলস আসলে কি এটার ভিতরে আর ইয়ে হবে না, এটার ভিতরে আর যাবে না। হ্যাঁ, এই যে কার্লি ব্রেস আছে না সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কোডটা, এখানে আর আসবে না, সে বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি এটার এই আউটপুট ইয়ে হবে না, প্রিন্ট হবে না। হ্যাঁ, সে এখানে কোনো কিছুই করবে না, সে দেখতেছে আপনার এই কন্ডিশন তো ভুল। কন্ডিশন কি লেখা আছে, এক্স 10 এর চেয়ে ছোট কিনা, এক্স 10 এর চেয়ে ছোট না, 10 এর চেয়ে বড়, তাহলে কি এখানে আর এটা প্রিন্ট করে এই ইয়াতে আপনার যে কোড ব্লক আছে যেটা, হ্যাঁ, এখানে আর ঢুকবে না, আহ, এখানে ঢুকবে না, সে এটা প্রিন্ট করবে না। হ্যাঁ, আমরা তাহলে আউটপুট দেখি। হ্যাঁ, কন্ট্রোল অল্টার এন দিয়ে দেখেন এই যে কোনো কিছু নাই, কোনো কিছু আউটপুট করে নাই, এই যে কোডটা রান করেছে, হ্যাঁ, এক্সিকিউট করেছে ঠিকই, কিন্তু কোনো আউটপুট নাই। কারণ কি, সে তো এটা ফলস, ফলস হলে কি এই ব্র্যাকেটের ভিতরে আর ঢুকবে না। হ্যাঁ, এখন দেখেন, এখন যে ইসে শুধু ইফ দিয়ে কিন্তু আমাদের ফুলফিল হচ্ছে না। এখন যদি আমাদের একটা ইলস থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে যে না, এটা এক্স আপনার হচ্ছে 10 এর চেয়ে বড়, তাই না? হ্যাঁ, সেজন্য আমাদের ইলস ইয়ার কন্ডিশনটা চলে আসতেছে, দরকার হয়ে আসতেছে। আরেকটা ইয়া, সেটা হচ্ছে আমরা এবার দেখবো ইফ ইলস। ইফ ইলস এর কন্ডিশনটা কি রকম, যেমন এখানে দেখলাম কি আমাদের যে কন্ডিশনটা ফুল যখন ফলস হলো, ফলস হয়ে বের হয়ে গেল। হ্যাঁ, আমরা চাচ্ছি ফলস হলে সে ফলস হলেও আরেকটা ইয়া দেবে স্টেটমেন্ট, হ্যাঁ, আরেকটা কিছু প্রিন্ট হবে। সেক্ষেত্রে কি হবে, এখানে হয়ে যাবে যে ইফ কন্ডিশন, কন্ডিশন ট্রু হলে যে আপনার ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা আউটপুট আসবে। আর যদি কন্ডিশন ভুল হয়, হ্যাঁ, কন্ডিশনের রেজাল্ট যদি ভুল হয়, তাহলে ইলস, হ্যাঁ, ইলস আসবে। ইলস এর মধ্যে কি হবে, এখানে ইলস এর মধ্যে যে কোডটা লিখবো সেই কোডটা রান করবে। তাহলে আমরা একই প্রোগ্রাম লিখতে পারি, এই প্রোগ্রামটাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে ডিফাইন করেছি কত, মান দিয়েছি 15। হ্যাঁ, তারপর চেক করেছি কি 10 এর চেয়ে এটা ছোট কিনা, যদি ছোট হতো, এটা যদি ট্রু হতো, তাহলে আমাদের এটা প্রিন্ট করতো। এখন 10 এর চেয়ে ছোট না, এটা বড়, তাহলে আমাদের ইলস কন্ডিশনে চলে যাবে। ইলসে, ইলসের মধ্যে আপনার কন্ডিশন লিখতে হয় না, হ্যাঁ, শুধু স্টেটমেন্ট আসবে। হ্যাঁ, ইফ এর পরে কিন্তু এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা কন্ডিশন লিখেছি। হ্যাঁ, ইলস এর মধ্যে কোনো কন্ডিশন থাকবে না, ইলস এর মধ্যে শুধু একটা স্টেটমেন্ট থাকবে। হ্যাঁ, ইলস এর মধ্যে আমরা কি লিখবো, যদি 10 এর চেয়ে ছোট না হয় কি হবে, বড় হবে। হ্যাঁ, ইজ গ্রেটার দেন 10। হ্যাঁ, 10 এর চেয়ে বড়।
এবার যদি আমরা এটাকে রান করি, হ্যাঁ, এখানে তো কোনো কিছু আসবে না, হ্যাঁ, কারণ এটা তো ফুলফিল করতেছে না, ট্রু আসতেছে না, ফলস আসতেছে, হ্যাঁ। তা এখানে কি আসবে, এটা, হ্যাঁ, আপনার ইয়ে হবে, ট্রু হবে। আউটপুট কি হবে, x মানে কি 10, 10 ইজ গ্রেটার দেন, গ্রেটার দেন 10। আমরা আউটপুট দেখি, হ্যাঁ, দেখেন এই যে 15 ইজ গ্রেটার দেন 10। ও আমার ইয়াতে মান তো 15 দিয়েছি তাই না, x এর মান দিয়ে 15 দিয়েছি, হ্যাঁ। তাহলে যে এখানে আসতেছে, হ্যাঁ, এসে কি করতেছে, আপনার প্রথম যদি ইফে দেখি, ইফে আসতেছে, ইফে কি আপনার 15 কি 10 এর চেয়ে ছোট, না ছোট না, তাহলে আপনার এখানে ফলস আসতেছে, এখান থেকে বের হয়ে যাচ্ছে, এই যে এই কোডের মধ্যে আর ঢুকতেছে না, হ্যাঁ। তারপর আমরা এখানে আসলাম, হ্যাঁ, আমরা ইফ এলস এর মধ্যে আসলাম। ইফ এলসে কি হচ্ছে, সে দেখতেছে ইফ x লেস দেন 10, হ্যাঁ, আবার x এর মান কত, 15, 15 কি 10 এর চেয়ে ছোট, না ছোট না, তাহলে এখানে ঢুকবে না, সে এখানে চলে আসবে, ইলসে চলে আসবে। ইলসে কি আছে, ইলসে আছে x is greater than 10, হ্যাঁ, তাহলে কি 15 10 এর চেয়ে বড়, হ্যাঁ, এটা প্রিন্ট করবে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি ইফ এর এটা বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। ইফ ইলস, হ্যাঁ। এরপর আবার আছে আমাদের আরেকটা, সেটা হচ্ছে আমাদের ইয়া থাকতে পারে, আপনার, আমরা তো এখানে দুটো অপশন নিয়ে কাজ করছি, কি ইফটা মানে x এর মান 10 এর চেয়ে ছোট নাকি বড়, ছোট হলে প্রিন্ট করবে ছোট, আর নয়তো বড়। আবার x এর মান তো ইয়া হতে পারে, 10 এর সমানও হতে পারে, তাই না, সমান হতে পারে। তাহলে আমাদের কি আরেকটা ইয়া চলে আসবে, সেটা হচ্ছে কি আমাদের তখন ইলস ইফ নিয়ে আসতে হবে। প্রথমে ইফে কন্ডিশন টেস্ট করবে, এটা যদি ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট করবে। এরপরে আসবে আমাদের ইলস ইফ, হ্যাঁ, ইলস ইফ এর মধ্যে তখন আবার আরেকটা কন্ডিশন, এই যে এখানে খেয়াল করেন, এখানে কিন্তু কন্ডিশন আছে, কন্ডিশন, এখানে আমরা আরেকটা কন্ডিশন দিব। এই কন্ডিশন ট্রু হলে আমাদের ইলস ইফ এর মধ্যে যেটা লিখেছি সেটা প্রিন্ট করবে, হ্যাঁ। আর ইলস ইফ অনেকগুলা হতে পারে, অনেকগুলা, আপনার যতগুলা পারা যায়, হ্যাঁ, এর কোনো আপনার ইয়া নাই, ধরাবাঁধা নিয়ম নাই, যতগুলা হতে হবে, কিন্তু ইফ হবে একটা আর ইলস হবে একটা, কিন্তু ইলস ইফ অনেক হতে পারে, অগণিত হতে পারে, ইলস ইফ অগণিত হতে পারে। আর একদম শেষে হবে কি, শেষে হবে ইলস, হ্যাঁ। ইলসে আবার খেয়াল করবেন, হ্যাঁ, ইলসে কোনো কন্ডিশন থাকবে না, হ্যাঁ, ইলসের মধ্যে কোনো কন্ডিশন থাকবে না, ইলসে শুধু কোড থাকবে, কোড। ইলসের কোডে সবগুলা যখন আপনারা যে ইফ যখন ফলস হবে তখন ইলস ইফে আসবে, ইলস ইফ যদি ফলস হয় এরপর যদি আরো ইলস ইফ থাকে সেগুলো আসবে, সেগুলা কোনোটাই, সবগুলো যদি ফলস হয় তখন ইলসের মধ্যে আসবে, ইলসের মধ্যে যে কোডটা, সে কোডটা তখন রান করবে। এটার একটা উদাহরণ দেখি আমরা, আমরা এই উদাহরণটাই এটার সাথে একটা অ্যাড করে দেব। আমরা কি প্রথমে চেক করলাম এক্সটা 10 এর চেয়ে ছোট কিনা, এরপর আমরা চেক করি এক্সটা 10 এর সমান কিনা। তাহলে এটা কি দিতে হবে, ইলস ইফ, হ্যাঁ, ইলস ইফ লিখে এখানে একটা কন্ডিশন দিতে হবে, হ্যাঁ, কন্ডিশন। এই কন্ডিশন আমরা কি লিখবো, এক্স সমান করতে হয়, চেক করতে হয় কিভাবে, মনে আছে? আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে, দুইটা ভেরিয়েবল সমান কিনা, হ্যাঁ, দুইটা ভ্যালু সমান কিনা, সেটা চেক করবে কি দিয়ে, হ্যাঁ, ডাবল ইকুয়াল টু দিয়ে। হুম, এবার চেক করতেছি কি আপনার ইলস, মানে ইটা ইলস ইফ এক্স আপনার 10 এর সমান কিনা, যদি 10 এর সমান হয় তাহলে প্রিন্ট করবে কি এক্স ইজ ইকুয়াল টু 10, ইকুয়াল টু 10, হ্যাঁ। তাহলে আমাদের কন্ডিশন কয়টা গেল, যদি এক্স এর চেয়ে ছোট কিনা, ছোট হলে প্রিন্ট করবে যে লেস দেন, আর সমান কিনা, সমান হলে প্রিন্ট করবে কি আমাদের এটা এক্স এর সমান। এছাড়া কি হতে পারে, কোন একটা সংখ্যা একটা সংখ্যার সাথে সমান হতে পারে, ছোট হতে পারে, আরেকটা কি হতে পারে, বড় হতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে কি শেষের যে ইলস, হ্যাঁ, ইলসে কন্ডিশন দিতে হবে না, এখানে শুধু আমরা সরাসরি আউটপুট লিখে দেব যে ইকো x is
গ্রেটার দেন 10। হ্যাঁ, এবার যদি আমরা এটা আউটপুট ইয়া করি, হ্যাঁ, এটাকে টেস্ট করি, কন্ট্রোল অল্টার এন দিয়ে কি আসবে? আচ্ছা উপরে, আচ্ছা এখানে কি এক্স এর মান আছে, 15 আছে, তারপরে এখানে কি আমরা এটা ফুলফিল করবে না, এটা করবে, এটা কি রেজাল্ট কি আসবে? এক্স ইজ লেস দেন 10। আর এখানে আবার কি আসবে? এক্স ইজ লেস দেন 10। হ্যাঁ, সেই জন্য আমাদের দুইটা চলে আসতেছে। আর এখানে আমরা একটা ইয়া দিয়ে নেই, এখানে দেখেন যে 15 ইজ গ্রেটার দেন 10। হ্যাঁ, 15 ইজ গ্রেটার দেন 10। তাহলে কি এই যে এখানে এটা করতেছে না, কাজ করতেছে না, এখানে এটা কাজ করতেছে, এই যে এটা কাজ করতেছে আর এটা কাজ করতেছে। এখন আমরা যদি ইয়া দিয়ে দেই, সে এক্স এর মান যদি 10 করে দেই, তাহলে কি হবে দেখি। এক্স এর মান 10 হলে কি হবে? এখানে প্রথমে আসবে, হ্যাঁ, সে চেক করবে এক্সটা 10 এর চেয়ে ছোট কিনা। হ্যাঁ, এক্স এর মান 10 এর ছোট না, তাহলে এখানে সে ঢুকবে না, এটা আউটপুট, এটা আসবে না। তারপরে ইলসিফে আসবে, ইলসিফে এসে দেখবে কি এক্স এরটা 10 এর সমান কিনা। হ্যাঁ, এক্স 10 এর সমান, এক্স এর মানও 10, এখানে 10। হ্যাঁ, তাহলে এটা প্রিন্ট হবে, হ্যাঁ, প্রিন্ট হয়ে বের হয়ে যাবে, আর নিচে আর নামবে না। তাহলে আউটপুট কত হবে? 10 ইজ ইকুয়াল টু 10। আনডিফাইন্ড লাইন 2। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমাদের এক্স এর মান যদি আমরা যদি ইয়া দেই, হ্যাঁ 7 দেই, হ্যাঁ 7 দিলে কি আসবে রেজাল্ট? নিচে স্যার গ্রেটার দেন 10 স্যার। না না, এক্স 7 দিলাম, হ্যাঁ 7 কি স্যার ফার্স্টটাই আসবে স্যার, লেস হ্যাঁ দেন স্যার, 7 is less than 10. লেস দেন 10, 7 লেস দেন 10 স্যার। হ্যাঁ, এটা আসবে, হ্যাঁ এটা আসবে না। এরপরে আমরা এক্স এর মান যদি 17 করে দেই, 17 করে স্যার কিসেরটা আসবে স্যার? ইফ রান করবে, ইলস ইফ নাকি ইলস, কোনটা রান করবে? স্যার ইসে স্যার রান করবে, ইসে রান করবে না হ্যাঁ স্যার। হ্যাঁ ইলস রান করবে। হ্যাঁ প্রথমটা তো কারেক্টই না স্যার। হ্যাঁ, যে 7 ইজ গ্রেটার দেন 10। এখন এর মান যদি আমরা 10 করে দেই, তাহলে কি করবে? ইলসটা রান করবে। রান করবে স্যার। হ্যাঁ, 10 ইজ ইকুয়াল টু 10। দেখেন এই যে এটা। তাহলে আপনারা যে ইফ, ইলস ইফ এবং ইলস, হ্যাঁ, এটা কি পার্থক্য বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আপনাদেরকে ছোট একটা কাজ দেই, হ্যাঁ, সেটা হচ্ছে এটা যদি বুঝে থাকেন, তাহলে ধরেন আপনাদেরকে দুইটা ভেরিয়েবল দিব, সে নাম 1, নাম্বার 1। হ্যাঁ, এখানে কিছু একটা নিবেন আপনাদের যা ইচ্ছা। হ্যাঁ, তারপর নাম্বার 2, নাম্বার 2। হ্যাঁ, এখানে একটা ভ্যালু নিলেন, সে নাম্বার 2 তে নিলেন 10, 1 এ নিলেন 20। হ্যাঁ, এরকম আপনারা জানিয়ে নিতে পারেন, সমস্যা নেই।
এখন এটা আপনার ইফ ইজ দিয়ে, হ্যাঁ, আপনার প্রিন্ট করে দেখাবেন যে কোনটা বড়, হ্যাঁ, নাম্বার 1 বড় নাকি নাম্বার 2 বড়। স্যার এই উপরের এইটা আবার একটু বলেন, এইটা হচ্ছে মিস করে গেছে। কোনটা? হ্যালো, উপরের কে যে ইফ ইজ কিভাবে কাজ করে সেটা বলবো? হ্যালো, মানে ইফ ইজ কিভাবে কাজ করে সেটা কি বলবো? আপনার নেটওয়ার্ক খুব হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি ইয়া করেন একটা টেক্সট, হ্যাঁ, টেক্সটে লিখে দেন আমাকে, হ্যাঁ, টেক্সট লিখে দেন। আপনার কথা বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি আবার ইয়ে করি, এটা হ্যাঁ ব্যাখ্যা স্যার করি। ইফ ইলস ইফ এটা করে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটার কিভাবে কাজ করে তাই না, এটা বলবো? জি স্যার, জি স্যার। আচ্ছা, সেটা হচ্ছে যে ইফ, হ্যাঁ, ইফটা কিভাবে কাজ করে। ইফ আপনার ইফের ভিতরে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশন নিব, হ্যাঁ, এই কন্ডিশনটা যদি হয় ট্রু হয়, তাহলে ইফের ভিতরে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে যে কোডটা লেখা হবে সেটা রান করবে, হ্যাঁ। এটা যদি ফলস হয় তাহলে কি আসবে, ইলসিফে চলে আসবে, হ্যাঁ, ইলসিফে আসবে। ইলসিফের মধ্যে যে কোডটা লিখবো সেই কোডটা যদি আপনার ট্রু হয়, তাহলে ইলসিফের মধ্যে যে কোড আছে সেটা রান করবে। এরকম ইলসিফ অনেকগুলা থাকতে পারে, হ্যাঁ, ইলসিফের কিন্তু কোনো ইয়া নাই, আমাদের যতগুলা দরকার হবে ততগুলো আমরা ইলসিফ লিখতে পারবো। আর সবগুলা কোনোটাই যদি ট্রু না হয়, ইফ ফলস, তারপরে ইলসিফ অনেকগুলা, সবগুলোই ফলস, হ্যাঁ, তখন কি হবে, শেষে আমাদেরকে একটা ইলস লিখতে হবে। তখন ইলসের মধ্যে যা লিখবো সেটা আপনার প্রিন্ট হবে। আর ইলসের মধ্যে কি হবে, একটা কোনো কন্ডিশন থাকবে না, হ্যাঁ, ইলসে কোনো কন্ডিশন থাকবে না। হ্যাঁ, তাহলে এটা কি আপনারা করতে পারবেন যে নাম্বার 1 হচ্ছে 20 নিলাম, নাম্বার 2 নিলাম 10, হ্যাঁ, এখন এটা কোনটা বড় কোনটা ছোট, হ্যাঁ, আপনারা একটা ইফ ইলস লিখে এটা আপনার ইয়া করতে পারবেন, হ্যাঁ, যে কন্ডিশন দিতে হবে যে ইফ নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2, তাহলে আপনি একটা লিখে দিবেন যে এটা। আর যদি না হয় তাহলে কি আরেকটা কন্ডিশন, হ্যাঁ, সিম্পল। হ্যাঁ, আমি এর উপরে যেটা করেছি এটা এভাবে কিন্তু করতে পারবেন। তখন বলবেন কি যে নাম্বার 1 ইজ ইয়া, হ্যাঁ, বিগার, অথবা নাম্বার 2 ইজ বিগ নাম্বার। হ্যাঁ, এটা করতে পারেন আপনারা। হ্যাঁ, এখানে কি আমি বলেছিলাম যে দুইটা নাম্বার, নাম্বার 1 আর নাম্বার 2, হ্যাঁ, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবেন কোনটা বড় কোনটা ছোট, হ্যাঁ। যদি নাম্বার 1টা বড় হয় তাহলে লিখবেন যে নাম্বার 1 ইজ বিগ, নাম্বার নয়তো নাম্বার 2, হ্যাঁ। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, একটা ইফ কন্ডিশন নিলেই হবে, ইফ এর সাথে একটা ইজ থাকলেই হলো, হ্যাঁ, যে আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করব, হ্যাঁ, যে নাম্বার ইফ নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2, নাম্বার 1টা যদি নাম্বার 2 এর চেয়ে বড় হয় তখন প্রিন্ট করবে কি যে নাম্বার 1 ইজ বিগ, ইকো নাম্বার 1 ইজ বি। সে ইয়াতে লিখে আচ্ছা, ইজ বিগ। আর নয়তো কি করতে হবে, আমাদের কিন্তু ইলস নিতে হবে না, কারণ এখানে তো আমাদের বেশি কন্ডিশন নাই, একটা কন্ডিশন টেস্ট করলেই হবে, বুঝতে পারবো। এই দুইটার মধ্যে কি ইলস, ইলসিফও নিতে পারেন যে দুইটা সমান কিনা ওটাও দেখার জন্য, দুইটা সমান তো হতে পারে, তাই না? জি স্যার। সেক্ষেত্রে কি প্রিন্ট করবেন, যে এত আর ইকুয়াল নাম্বার 1 and number 2 are equal. এখন কি আমার
যে দেখতেছি প্রথমে টেস্ট করলাম নাম্বার 1টা নাম্বার 2 এর চেয়ে বড় কিনা, আবার দেখলাম সমান কিনা। এছাড়া আর কি হতে পারে? দুইটা ইয়ের মধ্যে, সংখ্যার মধ্যে একটা আরেকটার চেয়ে বড় হতে পারে, ছোট হতে পারে আর সমান হতে পারে। এছাড়া তো অন্য কিছু হবে না। আর কোনো কন্ডিশন আছে? আর তো কোনো কন্ডিশন নাই। তাহলে কি হবে? ইলস। ইলস এর মধ্যে কি কোনো কন্ডিশন থাকে না, শুধু আমরা এটা লিখে দেব স্টেটমেন্টটা। প্রথমে এসেছে নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড়, পরেরটা হচ্ছে সমান। এছাড়া কি হতে পারে না? আর না হলে কি হবে? নাম্বার 2টা বড় হবে, তাই না? হ্যাঁ, এটা আউটপুট আমরা দেখি এখানে। আউটপুটে কি আসবে? আমাদের নাম্বার 2 আছে 10 আর নাম্বার 1 আছে 20। তাহলে কি প্রথমটাই প্রিন্ট হবে, নাম্বার 1 ইজ মানে 20 ইজ বিগ। 20 ইজ বিগ। এখানে যদি আমরা দেখি যে নাম্বার 1 ইজ বিগ, হ্যাঁ, মানে ভেরিয়েবলটার নামটা আসবে, তখন আমরা ইয়ার মধ্যে ইনভার্টেড কমা ফার্স্ট ইয়ার মধ্যে নিব। এটা নিলে এটা শুধু প্রিন্ট করবে, নাম্বার 1 প্রিন্ট করবে, ভ্যালুটা প্রিন্ট করবে না। দেখেন এই যে নাম্বার 1 ইজ বিগ। এখন আমরা যদি চেঞ্জ করে এটাকে বড় করে দেই তখন কি হবে? এই যে নাম্বার 2 ইজ বিগ। এরপর আমরা আরো অনেকগুলা স্টেটমেন্ট নিয়ে একটা উদাহরণ দেখবো। এরপর আমরা অন্য ইয়াতে চলে যাব। এই কোডটা আপনাদেরকে দিয়ে দেই, আপনারা কোডটা নিয়ে নেন। হ্যাঁ, কোডটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর আমরা একটা উদাহরণ দেখি। সে ডে নামে একটা ভেরিয়েবল নিলাম। স্যার ঠিক- আমার হ্যাঁ, একটা প্রবলেম আছে যে আপনি যেসব কোড গুলো দেন সেগুলো আমার এখানে পৌঁছায় না চ্যাটে। আচ্ছা, আপনি কি মোবাইল ইউজ করতেছেন? জি স্যার, ফোন ইউজ করতেছি। হুম। আচ্ছা, তাহলে আমি কোডটা কপি করে দিয়ে দেই, দেখেন পুরা কোড যায় কিনা। কপি করলে ভালো হয় স্যার। দেখেন তো গেছে কিনা কোডটা, পুরা কোড। স্যার আসছে। আচ্ছা। এখানে সে আজকে একটা ডেটের নাম নেই, হ্যাঁ, ডেটের ভ্যালু বলছে আজকে হচ্ছে কি সানডে, তাই না? সান। আমরা ইফ ইলস এবং ইলস যে অনেকগুলা হ্যাঁ লেখা যায় সেটার একটা উদাহরণ দেখবো। হ্যাঁ, আমরা এই যে ডেট নামে একটা ডে নামে একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের সাথে ডেট এর ভ্যালু গুলা চেক করে তারপর আমরা যে ডেট সেই ডেটটা প্রিন্ট করে দেব। হ্যাঁ,
প্রথমে কি ইফ আসবে, তারপরে আসবে অনেকগুলা ইলস ইফ আসবে, আর শেষে আসবে কি ইলস আসবে। ইলস ইফ গুলোর মধ্যেও কন্ডিশন থাকবে, ইফ এর মধ্যেও কন্ডিশন থাকে, ইলস ইফ গুলোর মধ্যেও কন্ডিশন থাকে, কিন্তু ইলস এর মধ্যে কোনো কন্ডিশন থাকে না। হ্যাঁ, তাহলে এরপর আমরা কি আরো ইলস ইফ কন্ডিশন গুলো নিব যতগুলো দরকার হয়। ইলস ইফ এ কোনো আপনার লিমিটেশন নাই, আপনার যত দরকার ততগুলো নিতে পারবেন। হুম। দেখেন আমরা দিনের নাম ও সপ্তাহের দিনের নামগুলো ইয়া করতেছি, চেক করার জন্য এই কোডটা লিখতেছি। সে ডেতে আমরা একটা ভ্যালু নিব দিনের নামের, আর এগুলা সব চেক করবো যে প্রতি স্যাটারডে হয় তাহলে কি হবে, বলে দেবে যে টুডে স্যাটারডে। হ্যাঁ, তারপর সান ইলসিফ এর মধ্যে কি সান থাকলে হবে সানডে, মান থাকলে হবে মানডে, টুইস থাকলে হবে টুইসডে, উইটনেস থাকলে উইটনেসডে, আর যদি থার্সডে ভেরিয়েবল ইয়া যদি আপনার ডের ভ্যালু যদি থার্স হয় তাহলে থার্সডে। ফ্রাইডে ফ্রাই থাকলে ফ্রাইডে, আর আরেকটা নেব আমরা এলস। হ্যাঁ, কোনোটা যদি না মিলে সেক্ষেত্রে আমরা কি লিখে দেবো যে ইনভ্যালিড ডে। হ্যাঁ, দেখেন এখানে আমরা ইফ এর মধ্যে যে ডের নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের সাথে ভ্যালুটা চেক করিয়েছি, হ্যাঁ, ইকুয়াল দিয়ে। আর এখানে এসে আমরা যদি এটা রান করি তা আউটপুট কি আসবে, টুডে ইজ সানডে। হ্যাঁ, এখানে যদি থাকতো ফ্রাই থাকতো, তা আউটপুট কি আসতো, টুডে ইজ ফ্রাইডে। আর যদি আমরা কিছু যে এখানে যতগুলো আছে সান মান টুইস্ট উইটনেস থার্স ফ্রাই, এগুলা বাদে যদি অন্য কোনো ভ্যালু দেই তাহলে বলবে কি ইনভ্যালিড ডে। হ্যাঁ, সে আমরা একটা আরবিটারি কিছু একটা লিখলাম, হ্যাঁ, সেক্ষেত্রে আউটপুট কি আসবে, বলবে ইনভ্যালিড ডে। ইনভ্যালিড ডে। এই কোডটা আপনারা বুঝতে পেরেছেন?
হ্যালো। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে লক্ষ্য করেন ইফ হবে কিন্তু কন্ডিশন, হ্যাঁ, একটা হবে ইফ, হ্যাঁ, আর ইলসও হবে একটা, কিন্তু ইলস ইফ এটা অগণিত হতে পারে, হ্যাঁ, আমাদের কন্ডিশন মানে যতগুলা দরকার ততগুলা আমরা নিয়ে নেবো, হ্যাঁ। আর ইফ এর পরে একটা কন্ডিশন লেখার স্পেস আছে, ইলস ইলস ইফ এর পরেও কন্ডিশন লেখার, হ্যাঁ, কিন্তু ইলস এর মধ্যে কোনো কন্ডিশন লেখার জায়গা নেই, তাই না? ইলস এর মধ্যে কোনো কন্ডিশন লিখতে হবে না, শুধু এখানে আউটপুটটা আসবে। এরপর আমরা দেখব টার্নারি অপারেটর, হ্যাঁ। টার্নারি অপারেটর আমরা কি লিখেছিলাম, হ্যাঁ, যে কি আপনার কন্ডিশন তারপরে ইয়া থাকে টার্নারি অপারেটরের সিনট্যাক্স হচ্ছে প্রথমে থাকবে একটা কন্ডিশন, এই যে আমরা ইফ এর মধ্যে কন্ডিশন বিভিন্ন কন্ডিশন লিখে টেস্ট করেছি না, সেরকম একটা কন্ডিশন থাকবে, কন্ডিশন থাকবে, তারপর থাকবে কি একটা কোশ্চেন মার্ক থাকবে, হ্যাঁ, কোশ্চেন মার্কের পরে এক্সপ্রেশন, এক্সপ্রেশন 1, হ্যাঁ, এই কন্ডিশনটা ট্রু হলে এক্সপ্রেশন 1টা রান করবে, হুম। আর কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে একটা ই আছে আপনার এখানে কোলন আছে, কোলনের পরে আরেকটা এক্সপ্রেশন হবে, আরেকটা এক্সপ্রেশন, এক্সপ্রেশন 2, তখন এই এক্সপ্রেশন 2টা প্রিন্ট করবে। টার্নারি অপারেটর আমরা এই যে দুইটা অপারেটর দিয়ে লিখি, আপনার কোশ্চেন মার্ক এবং এই যে কোলন, হ্যাঁ। আর এখানে যে প্রথমে কোশ্চেন মার্কের আগে হবে কন্ডিশনটা, কন্ডিশনটা চেক করে নেবে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে যে এক্সপ্রেশন 1 এখানে যা আমরা লিখবো সেটা প্রিন্ট করবে, যে কোডটা লিখবো সেই কোডটা এক্সিকিউট হবে, হ্যাঁ। আর যদি কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে যে এক্সপ্রেশন 2 মানে কোলনের পরে যা লিখবো সেটা প্রিন্ট করবে, সেটা এক্সিকিউট হবে, সেই কোডটা রান করবে। এটা আমরা ইয়া করার জন্য দেখবো আমরা এই টার্নারি অপারেটরের সাথে ইফ ইলস এর যে পার্থক্য, হ্যাঁ, মানে ইফ ইলস দিয়ে আমরা যা করতে পারি টার্নারি অপারেটর দিয়ে একই কাজ করতে পারি। তো ইফ ইলস এ আপনার বেশি লাইন লিখতে হয় কোড, টার্নারি অপারেটরে এক লাইনেই আমরা সেই কাজটা করতে পারি। তো আমরা একটা ইয়া নেই, ভেরিয়েবল নেই এজ, এজে যে কোনো একটা ভ্যালু দেই, প্রথমে আমরা ইফ ইলস দিয়ে করি, করে দেখি। সে ধরেন যদি 18 নিচে হয় তাহলে বলবে চাইল্ড, আর 18 উপরে হলে, হ্যাঁ, 18 অথবা 18 উপরে হলে হবে বলবে অ্যাডাল্ট বলবে, হ্যাঁ। এটা আমরা টেস্ট করার জন্য সে তাহলে কি আমরা একটা ইফ ইলস কন্ডিশন দিয়ে করতে চাই, এটা তাহলে কিভাবে করতে হবে, ইফ এজ লেস দেন 18, বয়স যদি 18 নিচে হয় তখন কি করবে, প্রিন্ট করবে ইকো চাইল্ড, ইলস মানে বয়স 18 সমান অথবা 18 চেয়ে যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে কি ইলস, ইলস সে প্রিন্ট করবে অ্যাডাল্ট। এক্ষেত্রে আমাদের কোড প্রিন্ট করবে কি, আমাদের এজের ভ্যালু দেওয়া আছে 20, হ্যাঁ, তো অ্যাডাল্ট প্রিন্ট করবে, তাই না? এই যে অ্যাডাল্ট প্রিন্ট। আমরা যদি এটা কমিয়ে দেই, হ্যাঁ, 18 নিচে যে কোনো একটা সংখ্যা দেই, এক্ষেত্রে প্রিন্ট করবে কি, চাইল্ড প্রিন্ট করবে, চাইল্ড। হ্যাঁ, দেখেন এটা আমাদের লেখার জন্য কয়টা লাইন লেগেছে, হ্যাঁ, 5টা লাইন লেগেছে। এখন আমরা এটা এক লাইনে করতে পারবো টার্নারি অপারেটর দিয়ে,
হ্যাঁ আমাদের কি এজ এটা ভ্যালু এজটা তো এটা আছে, হ্যাঁ এটা যদি আমরা করতে চাই আমরা করি। সে প্রথমে ভেরিয়েবলটা নিতে হবে এজ, এটা আমরা আপাতত বন্ধ করে দেখি। টার্নার অপারেটর করতে হলে আমরা প্রথমে ইকো করব, ইকো তারপরে এই যে কন্ডিশন দেব। কন্ডিশনটা কি, যে এটা আমরা চেক করব, এজটা চেক করব, তাই না? প্রথমে আমাদের টার্নার অপারেটরে কি প্রথমে কন্ডিশন, হ্যাঁ কন্ডিশনটা লিখি। কন্ডিশন আমরা এখানে যে কন্ডিশন দিয়েছি এখানে যেভাবে চেক করেছি একইভাবে চেক করব। ইফ এজ লেস দেন 18, হ্যাঁ এজ যদি 18 এর চেয়ে ছোট হয় তাহলে কি প্রিন্ট করবে, প্রথম এক্সপ্রেশন। মানে এটা যদি ট্রু হয়, এটা ট্রু হলে কি আসবে, এটা ট্রু আসলে হলে আসবে আপনার কি চাইল্ড, হ্যাঁ মানে যে বয়স যদি 18 এর কম হয় তাহলে কি ইকো চাইল্ড, তা এখানে আসবে চাইল্ড। এই যে আমাদের দেখেছিলাম না এখানে যে কন্ডিশন ট্রু হলে এক্সপ্রেশন ওয়ানটা হবে, প্রিন্ট হবে চাইল্ড। আর যদি কন্ডিশনটা যদি ভুল হয় তাহলে কি হবে, এক্সপ্রেশন টু, এক্সপ্রেশন টু হবে কি অ্যাডাল্ট। দেখেন আমরা যে এখানে এটা প্রিন্ট করি আমরা আউটপুট দেখতে পাবো। দেখেন এই যে চলে আসছে চাইল্ড। কত আমরা বয়স কত দিয়েছিলাম, 12 দিয়েছিলাম, হ্যাঁ এটা যদি আমরা এখন বেশি করে দিই, 18 বেশি করে দেই, তাহলে এটা দেখি আউটপুট কি আসে। আউটপুট দেখেন এবার আসছে অ্যাডাল্ট। হ্যাঁ কিভাবে কাজ করতেছে, এই যে আমাদের এই কন্ডিশনটা চেক করতেছে এজ লেস দেন 18 কিনা, এটা যদি সত্য হয়, হ্যাঁ ট্রু হলে এটা প্রিন্ট করবে প্রথম এক্সপ্রেশন। আর যদি এটা যদি মিথ্যা হয় আমাদের এখানে কি এটা কি ফলস হচ্ছে, তাহলে এই এটা দ্বিতীয় এক্সপ্রেশন, হ্যাঁ অ্যাডাল্ট, হ্যাঁ তাহলে কি আমাদের অ্যাডাল্ট আসতেছে। আর এগুলার পুরোটার প্রথমে আমরা ইকো দিয়ে দিয়েছি, হ্যাঁ মানে এক্সপ্রেশন যা থাকবে সেটা ইকো করে নেবে। দেখেন এই যে ইফ এলস এর ক্ষেত্রে আমাদের কয়টা 5টা লাইন লেগেছে, তাই না? আর এটা আমরা এক লাইনে করে দিয়েছি। হ্যাঁ তাহলে আমরা টার্নার অপারেটর ইউজ করে খুব শর্টকাটে কাজ করতে পারবো। টার্নার অপারেটরটাকে আপনারা বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। স্যার টার্নার অপারেটরের কোডটা দিয়ে দেই। আর এই যে প্রথমে আমরা ইফ এলসটা লিখেছি এটার মানে দুইটার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য, হ্যাঁ যে একই প্রবলেম, হ্যাঁ আমরা প্রথমে ইফ এলস দিয়ে সলভ করেছি, তারপর টার্নার অপারেটর দিয়ে সলভ করেছি। এরপর আমাদের নাল ক্লোজিং অপারেটর। নাল ক্লোজিং অপারেটরটা দুইটা কোশ্চেন মার্ক দিয়ে লিখতে হয়। নাল ক্লোজিং অপারেটর কি করে, নাল ক্লোজিং অপারেটরের কাজ হচ্ছে আপনার করে আপনার কোনো একটা আপনার এটা সেট কিনা, হ্যাঁ সেটা, এবং টার্নারি অপারেটর দুইটা শর্টকাট হিসেবে সে এটা কাজ করে। হ্যাঁ সে এখানে এটা আপনাদের বোঝানোর জন্য, উদাহরণ বোঝানোর জন্য আমাদেরকে শিখতে হবে। আরেকটা যে বিল্ট ইন ফাংশন আছে পিএইচপির, সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে, সেটা হচ্ছে ইসেট। ইসেট ফাংশনটা নিয়ে আলোচনা করতে হবে। ইসেট ফাংশন, হ্যাঁ ইসেট ফাংশনটা কি, ইসেট ফাংশনটা সে টেস্ট করে, হ্যাঁ কোনো একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি না, ভেরিয়েবলটা আসলে ডিক্লেয়ার করা হয় কিনা, হ্যাঁ যদি হয়ে থাকে তাহলে সেটা বলবে একটু, আর নয়তো সে এটা করবে, চেক করে দেখবে। হ্যাঁ সে আমাদের ধরেন অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস নামে একটা ভেরিয়েবল আছে, হ্যাঁ ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটার মধ্যে আমরা কোনো কিছু এখন চেক করি নাই, সেট করি নাই, তাই না?
হ্যাঁ, কোনো কিছু আমরা ভ্যালু কি দিয়েছি, ভ্যালু অ্যাসাইন করি নাই। হ্যাঁ, এখন আমরা এটা যদি ইয়া করি, হ্যাঁ, সেট দিয়ে চেক করি, সেট, হ্যাঁ, তাহলে আমরা দেখি এটা আউটপুট কি দেয়। দেখেন এখানে কোনো কিছু আসে নাই। হ্যাঁ, মানে এটা কোনো সেট করা হয় না। এখন যদি আমরা এটার মধ্যে কোনো একটা ভ্যালু সেট করে দেই, এই দেখেন আমরা এই যে প্রথমে সেটের মধ্যে ধরেন কোনো ভ্যালু নাই, হ্যাঁ, কোনো কিছু অ্যাসাইন করিনি আমরা, কোনো কিছু অ্যাসাইন করিনি। এবার যদি আমরা আউটপুট দেই, সেট যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা আমরা ইকো করে দেখব। দেখেন এখানে আউটপুট কিছুই আসতেছে না। হ্যাঁ, মানে সে এখানে কোনো কিছু সেট করা হয় নাই, এটা ফলস। হ্যাঁ, সেজন্য কিছু আসতেছে না। এখন আমরা যদি এটার মধ্যে ভ্যালুর মধ্যে কিছু সেট করে দেই, এবার কোড রান করি, এবার দেখেন 1 আসলো। হ্যাঁ, 1 আসছে। হ্যাঁ, মানে এটার মধ্যে ভেরিয়েবল অ্যাসাইন করা আছে। হ্যাঁ, মানে এই সেট দিয়ে আমরা চেক করতে পারবো কোন ভেরিয়েবল খালি আছে কিংবা ওর মধ্যে আপনার ভেরিয়েবল আছে, ভ্যালু আছে কিনা। হ্যাঁ, ভ্যালু যদি থাকে তাহলে সেট রিটার্ন করবে কি ট্রু, ট্রু মানে 1 রিটার্ন করবে। আর আর যদি ইয়া থাকে, খালি থাকে, তাহলে সে কোনো কিছু রিটার্ন করবে না, মানে ফলস হবে। ফলস হলে সে কোনো কিছু রিটার্ন করবে না। হ্যাঁ, সেট দিয়ে আমরা যখন ওই যে বিভিন্ন প্রবলেম সলভ করব, হ্যাঁ, পরবর্তীতে তখন আমরা যে এই এটা ফাংশনটা খুব কাজে লাগবে। হ্যাঁ, সেট দিয়ে আমরা দেখব কোন ভেরিয়েবল খালি আছে কিনা অথবা ইয়া আছে কিনা। আমরা যখন ইয়া করব, যে ফর্ম দিয়ে যখন সাবমিট করব ডাটাগুলা, তখন কোনো ফর্ম তো খালি থাকতে পারে, কোনো ফর্মে ডাটা থাকতে পারে, নাও থাকতে পারে। এখন সেট দিয়ে আমরা দেখব যে ফর্মে ফার্স্ট নেমে কোনো কিছু ভ্যালু আছে কিনা, যদি নাকি খালি সে ইয়ে করে দিয়েছে, সাবমিট করেছে। হ্যাঁ, এগুলা টেস্ট করার জন্য আমরা সেটটা দেখব। সেট ভেরিয়েবল আমরা কাজ করব। তাই নাল কোলেসেক কি করে, নাল কোলেসেক আপনার এই যে সেটের কাজটা এবং টার্নার অপারেটরের কাজটা, এই দুইটার অপারেটরের কাজ আমাদের করে দেয়। হ্যাঁ, আহ, এই আপনার এটা লিখতে হবে ডাবল কোশ্চেন মার্ক দিয়ে। হ্যাঁ, এটা আমরা আলোচনা করব। আচ্ছা, ওই যে বলতেছিলাম যে নাল কোলেসিং অপারেটর। হ্যাঁ, নাল কোলেসিং অপারেটরটা কিভাবে লিখতে হয়, দুইটা কোশ্চেন মার্ক দিয়ে। হ্যাঁ, আর নাল কোলেসিং অপারেটর শিখতে হলে আমাদেরকে আগে এটা শিখতে হবে, সেট। হ্যাঁ, সেট হচ্ছে পিএইচপির একটা আপনার বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটা চেক করে কোনো একটা ভেরিয়েবলে ডাটা ভ্যালু আছে কি নাই। হ্যাঁ, যদি ভ্যালু থাকে তাহলে সেটটা আপনার করবে, রিটার্ন করবে কি 1। হ্যাঁ, মানে 2 রিটার্ন করবে, আর নয়তো কোনো কি ফলস। হ্যাঁ, কোনো কিছু রিটার্ন করবে না। তা এটা দেখার জন্য আমরা নাল কোলেসিং এর জন্য আমাদের একটা নেই, দিলাম যে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। সেই ভেরিয়েবলে আমরা রাখবো সেট। সেট করে দেখবো কোনটা আমাদের যে অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেই অ্যাড্রেসটা সেট কিনা। হ্যাঁ, অ্যাড্রেসে মানে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়েছে কিনা সেটা আমরা টেস্ট করে দেখবো। অ্যাড্রেস, হ্যাঁ, এটা যদি আমরা যদি এটা দিয়ে করতে চাই, টার্নার অপারেটর দিয়ে করতে চাইলে কি করতে হবে, টার্নার অপারেটরের নিয়ম কি? হ্যাঁ, যে লিখতে হয় কোশ্চেন মার্ক, তারপরে এক্সপ্রেশন 1, তারপরে কি আপনার কোলন এক্সপ্রেশন 2। হ্যাঁ, এটা আমরা সেট এবং টার্নার দিয়ে দেখতেছি। এর পরের লাইনে দেখবো আমরা কিভাবে নাল কোলেসিং দিয়ে করতে হয় সংক্ষেপে। তাহলে কি লিখবো, যদি সেট করা হয়ে থাকে তাহলে আমরা এখানে প্রিন্ট করব যে এখানে যে ইটা আছে, হ্যাঁ, সেটাই। হ্যাঁ, সেটাই প্রিন্ট করে দিবে। যে আপনার অ্যাড্রেসের যা ভ্যালু আছে সেটাই রেজাল্টে চলে যাবে। ধরেন অ্যাড্রেসের যে ভ্যালুটা, ভেরিয়েবলে যে ভ্যালুটা আছে সেটাই প্রিন্ট হবে।
সেটা যেমন হবে কোথায়, আমার রেজাল্টে। হ্যাঁ, তো পরে রেজাল্ট আমরা ইকো করে নেব। আর যদি না থাকে তাহলে কি করব, না থাকলে বলবো যে আপনার নো ডেটা, হ্যাঁ, নো লোকেশন, মানে এখানে কোনো লোকেশন দেওয়া হয়নি। নো লোকেশন না থাকলে কি প্রিন্ট করবে, নো লোকেশনটা প্রিন্ট করবে। তা আমরা এটা ইকো করি, ইকো করব কি রেজাল্টটা। রেজাল্ট ইকো করলে এখন কি আসবে আমাদের, আমরা প্রথমে চেক করতেছি ইসেট রেজাল্ট কিনা। হ্যাঁ, রেজাল্ট তো ইসেট করা আছে, হ্যাঁ, রেজাল্টে ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি হবে, এই যে প্রথম যে এক্সপ্রেশনটা সেটা, হ্যাঁ, সেটা কি আপনার রেজাল্টের অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালু ভেরিয়েবল আছে কি ডাকা দেওয়া আছে, সেই ডাকাটা আপনার ইয়াতে হবে, জমা হবে রেজাল্টে। হ্যাঁ, এবং করলে কি হবে, প্রিন্ট করলে কি হবে, এই ডাকাটা এখানে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হবে। আর যদি আমরা কোনো ভ্যালু ভ্যালু অ্যাসাইন না করতাম তাহলে কি হতো, নো লোকেশন, তাহলে তার তো কোনো ভ্যালু নাই, ভেরিয়েবল ভ্যালু নাই। হ্যাঁ, সেক্ষেত্রে নো লোকেশনটা প্রিন্ট করতো। তো দেখি আমাদের এখানে আউটপুট কি আসে। দেখেন এই যে ডাকাটা প্রিন্ট হয়েছে। হ্যাঁ, কারণ কি আমাদের এটা আমরা ইসেট দিয়ে চেক করেছি। হ্যাঁ, অ্যাড্রেসটা ইসেট কিনা, অ্যাড্রেস ভেরিয়েবল অ্যাসাইন করা হয়েছে কিনা, অ্যাসাইন করা হয়েছে কি ডাকা। তখন কি করবে, এই যে ডাকার মধ্যে যে ভেরিয়েবল ভ্যালু আছে সেটাই আমাদের চলে যাবে কোথায়, রেজাল্টে। হ্যাঁ, তাই এটা প্রিন্ট হবে। আর যদি আমাদের এখানে যদি করা না থাকতো, হ্যাঁ, কোনো ভেরিয়েবল অ্যাসাইন করা না থাকতো অ্যাড্রেসে, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে ইসেট করে যখন চেক করব তখন কি ফলস আসবে, ফলস আসলে এখানে চলে যাবে। এখানে চলে গেলে কি হবে, সে নো লোকেশন প্রিন্ট করবে। দেখেন এই যে নো লোকেশনটা প্রিন্ট করেছে। হ্যাঁ, এটা আমরা করলাম কি দিয়ে, এটা আমরা করলাম আপনার এই যে ইসেট ফাংশন ইউজ করে এবং টার্নারি অপারেটর ইউজ করে। এখন আমরা এটা আরো সহজে করতে পারি যদি নাল কোলেসিং ইউজ করি। হ্যাঁ, নাল কোলেসিং ইউজ করলে কি করতে হবে, নাল কোলেসিং ইউজ করলে শুধু আমাদের এই যে ইসেটটা বাদ দিয়ে দিতে হবে, শুধু আমরা এই অ্যাড্রেসটা নিব, এই ভেরিয়েবলটা নিব, আর হ্যাঁ আর একটা আপনার বাই ডিফল্ট দিয়ে দেবো। ওইটা আমরা দেখি কিভাবে করতে হয়। ওটা আর সংক্ষেপে হবে, এই লাইন লাগবে। আচ্ছা, এটা আমরা করে দিই, মাল্টিপল। মাল্টিপল কমেন্টিং করে দিলাম। এখন এই একই জিনিস আমরা নাল কোলেসিং দিয়ে করব। নাল কোলেসিং দিয়ে করতে হলে কি করতে হবে, আমাদেরকে যে প্রথমে একটা রেজাল্ট ভ্যালু যেখানে জমা হবে, হ্যাঁ, ফাইনাল রেজাল্টটা। তারপর নিব আমরা এইটা অ্যাড্রেস ভেরিয়েবলটা, শুধু অ্যাড্রেস নিলেই হবে। হ্যাঁ, ইসেট চেক করে দেখতে হবে না, নাল কোলেসিং এ অটোমেটিক সে বাই ডিফল্ট সে বিল্ট ইন আছে ইসেট চেক করা। হ্যাঁ, সেখানে আমাদেরকে আর ইসেট কিনা এটা চেক করতে হবে না, শুধু ভেরিয়েবলটা নিলেই হবে। হ্যাঁ, এরপর কি করব, নাল কোলেসিং যে অপারেটর আছে যে চিহ্নটা সেটা দিব, সেটা হচ্ছে কি ডাবল কোশ্চেন মার্ক। হ্যাঁ, ডাবল কোশ্চেন মার্ক নিয়ে তারপর কি করব, হ্যাঁ, তারপর যেটা যদি ফলস হয়, ফলস হলে আউটপুট কি হবে সেটা দিব। হ্যাঁ, ফলস হলে আউটপুট হবে কি, যে নো লোকেশন। হ্যাঁ, এখানে কোনো লোকেশন দেওয়া হয়নি, নো লোকেশন। এখন কি প্রিন্ট হবে দেখেন, এখন অ্যাড্রেসে কিন্তু আমরা কোনো দেই নেই, আমরা কোনো ভ্যালু দিয়েছি? হ্যাঁ, কিন্তু না ভ্যালু না দেই স্যার। নেই। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা ইকো করি, হ্যাঁ, ইকো রেজাল্ট, রেজাল্টটা যদি ইকো করি, হ্যাঁ, আউটপুটে কি আসবে, অ্যাড্রেসে তো কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। হ্যাঁ, তাহলে কি এটা সেট না, হ্যাঁ, নট, তাহলে কি নো লোকেশনটা আসবে। হ্যাঁ, আর যদি আমরা এখানে অ্যাড্রেসে কোনো ভ্যালু সেট করে দিতাম সেটাই আসতো। হ্যাঁ, তাই যে এখানে যে ইস সেটের কাজটা, হ্যাঁ, সে নিজে নিজে করে দিচ্ছে। হ্যাঁ, এই যে আপনার অপারেটর যে আছে নাল ক্লোজিং অপারেটর। হ্যাঁ, তো এটা আমরা টেস্ট করে দেখি। দেখেন এই যে নো লোকেশন আসতেছে, কারণ আমরা অ্যাড্রেসের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। হ্যাঁ, এবার যদি আমরা ভ্যালু অ্যাসাইন করে দেই, সে অ্যাড্রেস মাগুরা। হ্যাঁ,
মাগুরা লিখে দিলাম, তাহলে কি করবে, সে চেক করে দেখবে, হ্যাঁ এটার মধ্যে কি এটা সেট করা আছে, ভেরিয়েবলটা সেট করা আছে, এর ভ্যালু কত মাগুরা, সে সেটাই রেজাল্টে জমা রাখবে এবং আউটপুট আসবে মাগুরা আসবে, হ্যাঁ নো লোকেশন আর হবে না। দেখেন আউটপুট মাগুরা আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নাল কোলেসিং ছিল। সে কি করতেছে, নাল কোলেসিং এ ইসেট এবং যে টার্নার অপারেটরের কাজটা সে করে দিচ্ছে। হ্যাঁ, এটারা সংক্ষেপে, হ্যাঁ শর্টকাটে করে দিচ্ছে। নাল, এটা হচ্ছিল আমাদের নাল কোলেসিং অপারেটর। সুইচ কেস, হ্যাঁ সুইচ কেসের কাজ কি, আমরা যে ইফ ইলস দিয়ে করেছি না, যে ইফ ইলস ইফ তারপরে ইলস, হ্যাঁ ওইটার মাধ্যমে যে কাজগুলো করতে পেরেছি, হ্যাঁ সুইচ কেস দিয়ে একই কাজ করতে পারবো, কিন্তু এটার সিনট্যাক্সটা অন্যরকম। হ্যাঁ, ওইখানে যেরকম ছিল ইফ এর পরে কি কন্ডিশন, তারপরে আপনার কার্লি ব্রেস দিয়ে সেখানে স্টেটমেন্ট এটা লেখা হতো, স্টেটমেন্টটা লেখা হতো। আর সুইচে হচ্ছে এটা অন্যভাবে লেখা হয়। কেস 1 কেস 2। হুম। সুইচের যে আমরা এটা দেখি, সিনট্যাক্সটা দেখি। এগুলা যে সে ইফ ইলস তারপর সুইচ কেস এগুলা খুব ভালোভাবে বুঝবে, কারণ এগুলা সব প্রতি ক্ষেত্রে ইউজ হবে আমাদের। হ্যাঁ, আমাদের প্রবলেম সলভিং যখন করতে যাব, এগুলা ইউজ করে আমাদের প্রবলেম গুলো সলভ করতে হবে। যে কন্ডিশনাল ইয়াগুলো আছে, হ্যাঁ সুইচ কেসে প্রথমে হবে আপনার সুইচ লেখা থাকবে, হ্যাঁ সুইচ লেখা থাকবে, তারপর এখানে আসবে একটা কন্ডিশন আসবে। হ্যাঁ, আমরা যে লিখলাম এন, হ্যাঁ আমরা ইফ এর মধ্যে একটা কন্ডিশন দিতাম না, ইফ এর মধ্যে ইফ লিখে একটা কন্ডিশনটা চেক করতাম। হ্যাঁ, সুইচে এরকম ইয়ে হবে, হ্যাঁ সুইচ লিখে পরে যে এন আসবে, এন আসার পর হ্যাঁ এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে শেষ হবে, আর এটার ভিতরে আমাদের অনেকগুলা কেস চলে আসবে। হ্যাঁ, কেস লেভেল 1, হ্যাঁ তারপর আপনার ইয়া দিয়ে কোলন হবে, কোলনের পর আসবে কি, যে কোডটা রান হবে সেই কোডটা লিখবো। হ্যাঁ, আমরা যে ইফের মধ্যে কি করতাম, ইফের মধ্যে কি যে কন্ডিশন দিতাম, দিয়ে আপনার যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতাম, এটার ভিতরে এটা যদি ট্রু হতো তাহলে এইটার ভিতরে যে কোডটা থাকতো সেই কোডটা রান করতো, তাই না? এখানে একই রকম, এখানে এই যে লেভেল থাকবে, এই লেভেলের সাথে যদি এই যে এনএরটা, হ্যাঁ এটা যদি মিলে যায়, তাহলে এই কেস 1 এর মধ্যে যে কোডটা থাকবে সেই কোডটা রান করবে। হ্যাঁ, এটা যদি না মিলে তো পরবর্তী নিচের ধাপে যাবে, তখন লেভেল 2 চেক করবে। এইভাবে করে করে আস্তে আস্তে নিচের দিকে যাবে। হ্যাঁ, যদি না মিলে, আর মিললে আপনার যদি ম্যাচ করে, কন্ডিশন ম্যাচ করলে, তাহলে কি কেস 1 এ যাবে, কেস 1 এর যে কোড লেখা আছে সেই কোডটা এক্সিকিউট করে ব্রেক পেলে বের হয়ে যাবে। তারপর আমাদেরকে এখানে একটা কোড লিখবো, হুম যে কোডটা রান করবে, এটা যদি মিলে যায় লেভেল 1 এর সাথে, code to be executed if n equal to level 1। এই যে n এর মধ্যে যা থাকবে এটা যদি লেভেল 1, হ্যাঁ দুটো যদি মিলে যায় তাহলে এখানে যে কোডটা থাকবে সেই কোডটা রান করবে। হ্যাঁ, এরপর কি আমরা একটা ব্রেক দিতে হবে, ব্রেক না দিলে কিন্তু সে আবার পরবর্তী কেসে যাবে। হ্যাঁ, আমরা কোডটা যদি মিলে যায়, মিলে সে ব্রেক পেয়ে তখন সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে যাবে। এমন করে করে অনেকগুলা কেস থাকবে, এই কেস অসংখ্য হতে পারে। যে আমরা ইফ দেখলাম না, ইফ ইলস, হ্যাঁ যেমন এই যে ইফ কি ইলস ইফ, এটা তো অসংখ্য হতে পারে কন্ডিশনের সাথে মিলে। আমাদের কন্ডিশন যতক্ষণ না পর্যন্ত ফুলফিল করবে ততক্ষণ পর্যন্ত আমরা কন্ডিশন লিখতে থাকবো। তেমন হচ্ছে সুইচ লেভেল যত সময় কেস হ্যাঁ লেভেল, জি, যেমন আমরা একটা উদাহরণ যত দেখেছিলাম সময় না, না মিলবে তত সময়
জি, হ্যাঁ, যেমন আমরা যে দিনের একটা উদাহরণ করে উদাহরণ দেখেছিলাম কি যে 7 দিনের নাম, হ্যাঁ, তাহলে 7 দিনের জন্য আমাদেরকে প্রতিটার জন্য লিখতে হয়েছে কি, প্রথমে আমরা স্যাটারডের জন্য লিখছি, তারপর সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এছাড়া তো আর নাই, এছাড়া আর কি হতে পারে যে ইনভ্যালিড, হ্যাঁ, দিন তো এই 7টাই তাই না দিনের নাম, এছাড়া তো আর কি হতে পারবে এরকম। না স্যার। আর শেষে আমরা চেক করে দেখবো যে সে অন্য কোনো কিছু ইনপুট করলো কিনা, হ্যাঁ, ইনভ্যালিড কোনো এটা ইজ, হ্যাঁ। সেক্ষেত্রে এখানেও আছে, আমাদের কেসের মধ্যে আছে, ওটাকে বলা হয় ডিফল্ট। এটা কি হবে লেভেল 2, তখন যে লেভেল 2 সাথে যদি এনটা মিলে যায় তখন এই কোডটা এক্সিকিউট হবে। এভাবে করে করে, হ্যাঁ, আমাদের যতগুলা পসিবল, হ্যাঁ, সম্ভাব্য বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে এক এক প্রবলেমের ক্ষেত্রে এক একটা আসবে তাই না। যেমন আমরা যদি জোড় বেজোড় সংখ্যা বের করতে চাই তাহলে মানে কন্ডিশন হয়তো যে কয়টা হবে, আর দিনের সংখ্যা বের করলে চলে কন্ডিশন না, সে সমান হবে না। যেমন দিনের জন্য আমাদেরকে 7টা চেক করতে হয়েছে, 7টা দিন, হ্যাঁ। আর জোড় বেজোড় হলে কি হবে, আমরা যে জোড় কিংবা বেজোড় এটা মানে 2টা কন্ডিশন দিয়েই করে ফেলতে পারবো তাই না। এটা নির্ভর করবে আমাদের প্রবলেমের উপর, প্রবলেম যেরকম হবে তার সলিউশন উপর ভিত্তি করে আমাদের কন্ডিশন সংখ্যা বাড়বে কমবে। এটা কি হবে 3, লেভেল 3, লেভেল 3 এন এর সাথে যদি মিলে তাহলে এই কোডটা এক্সিকিউট হবে। এভাবে করে করে অনেক আসতে পারে, হ্যাঁ, অনেক আসতে পারে। এটা বোঝানোর জন্য আমরা যে ডট ডট দিয়ে দেই, হ্যাঁ, আচ্ছা, ডট, মানে এরকম অনেকগুলা হবে। আর শেষে কি হবে, শেষে হবে ডিফল্ট, হ্যাঁ। ইলস এর মধ্যে কি ছিল, ইলস এর মধ্যে ছিল, ইফ ইলস এ ছিল কি ইলস তাই না। আর এখানে হবে ডিফল্ট, হ্যাঁ, ডিফল্ট নামে একটা হবে, কোনো কিছু যদি না মিলে তখন এই ডিফল্টের মধ্যে যা লেখা থাকবে সেটা রান করবে। ডিফল্টে যে কোডটা লেখা থাকবে সেই কোডটা তখন রান করবে। এখন যদি হয় এন এর ভ্যালু যা আছে, এই ভ্যালু যদি আপনার কোনোটার সাথে না মিলে, লেভেল 1, 2, 3, হ্যাঁ, এবং আরো যত আছে কোনোটার সাথে মিললো না, তখন কি হবে, তখন এই কোডটা আপনার এই যে ডিফল্টে চলে আসবে, ডিফল্টে এসে ডিফল্টে যে কোডটা লেখা থাকবে সেই কোডটা রান করবে। ডিফল্টে আমরা একটা ব্রেক দিতে পারি। তাহলে যে সুইচের স্টেটমেন্ট এটা বুঝতে পেরেছেন, সিনট্যাক্সটা, সুইচের সিনট্যাক্স। জি স্যার। হ্যাঁ, স্যার পারছি। আমরা ইফ ইলস দিয়ে যে কাজ করতে পারবো, যে প্রবলেমে সলভ করতে পারবো, সুইচ দিয়ে একই প্রবলেম সলভ করতে পারবো, হ্যাঁ। কিন্তু এটা আপনার সিনট্যাক্সটা দাদা। একটু অন্যরকম, হ্যাঁ। এখন আমরা যে প্রবলেমটা সলভ করেছিলাম দিয়ে যে ডে, হ্যাঁ, দিনের যে প্রবলেমটা সলভ করেছিলাম সেই প্রবলেমটা আমরা সুইচ দিয়ে এখন সলভ করার চেষ্টা করব। এর নাম তো একটা নেই, ভেরিয়েবল নেই, ডেট, ডেটের মধ্যে কিছু রাখি, হ্যাঁ, সে আজকে সানডে সান রাখি। এখন এটা আমরা সুইচ দিয়ে কি করব, হ্যাঁ, কিভাবে করব, সুইচের কি রুলস কি, প্রথমে সুইচের মধ্যে একটা কন্ডিশন আসবে, হ্যাঁ। তাহলে আমরা এখানে করি সুইচের ভিতরে আমাদেরকে দিতে হবে কি কন্ডিশনটা, হ্যাঁ। কন্ডিশন কি আমাদের এখানে ডেট,
হ্যাঁ, এটা আমরা চেক করব। কেস 1 লিখলাম, কেস প্রথম কেসে আমরা আপনার এখানে ভ্যালু দিলাম সেট। ডেটের ভ্যালু যদি সেট হয় সেক্ষেত্রে এটা রান করবে। তো এখানে আমরা প্রিন্ট দিয়ে দেব, ইকো করে দেব। আপনারা দেখেন ইয়াতে এই ফিল্ডস আমরা কিভাবে করেছিলাম। টুডে ইজ স্যাটারডে। এরপর কি করতে হবে, একটা ব্রেক দিতে হবে। ব্রেক দিতে হবে একটা। এটা গেল প্রথম কেস আমাদের। হ্যাঁ, এইভাবে আমাদের প্রতিটা কেস লিখতে হবে। তাহলে এর সাথে উদাহরণটা দেখেন, ইফিলস এর সাথে সুইচের উদাহরণ, এটা পার্থক্যটা দেখেন। ইফিলস এর উদাহরণটা আর সুইচের উদাহরণটা। হ্যাঁ, আর এখানে যেটার সাথে এখানে ভ্যালুটা চেক করবে, চেক করে দেখবে হ্যাঁ এখানে সেট হলে এটা প্রিন্ট করবে, না হলে এটা। আর এখানে কিন্তু যেটার সাথে মিলবে সেটা প্রিন্ট করে পরে ব্রেক দিতে হবে, ব্রেক দিলে বের হয়ে যাবে, আর নয়তো পরবর্তী ইয়াতে আবার চলে যাবে, পরবর্তী কেসে।
তারপর আমরা কি করব, ফ্রাইডেটা চেক করব, তাই না? আমরা একে একে সবগুলা ডেট চেক করেছি। শেষে আমরা দেব কি, শেষে আমরা ডিফল্ট, হ্যাঁ ডিফল্টে কি কিসের জন্য রাখবো, যদি আমরা এখানে যদি অন্য কোনো কিছু, হ্যাঁ 7 দিন বাদে যদি অন্য কোনো কিছু প্রিন্ট করে, হ্যাঁ ভ্যালু যদি হয়, আর সে আপনার ইউজার ভুল করলে অন্য কোনো কিছু একটা ভ্যালু দিয়ে দিল, সেক্ষেত্রে দেখাবে যে এটা ইনভ্যালিড ডে। হ্যাঁ আমরা ইফ ইলসে যেভাবে করেছিলাম, হ্যাঁ ইয়ারতে দেখেন, সুইচে দেখেন এটার সিনট্যাক্সটা অন্যরকম। হ্যাঁ এখানে সুইচের মধ্যে কন্ডিশনটা দিতে হয়, তারপরে কি করতে হয়, কেস গুলা লিখতে হয়। এখানে কন্ডিশনে কি ডেট, হ্যাঁ ডেটের ভ্যালু হবে কি, যে এখানে যা দিব তা ওইটার সাথে চেক করবে, যে সেট সেট মিলে তাহলে এটা প্রিন্ট করবে, প্রিন্ট করে ব্রেকের কারণে বের হয়ে যাবে। এটা যদি না মিলে তাহলে পরবর্তীটার মধ্যে আসবে, এটা চেক করবে। এটা না মিলে পরবর্তীটার মধ্যে আসবে, পরবর্তী কেসে চেক করবে। এভাবে যদি মিলে যায় তাহলে সেটা প্রিন্ট করে বের হয়ে যাবে। আর যদি না মিলে সে একে একে সবগুলা কেস চেক করবে। চেক করে শেষে একটা কেস থাকবে, সেটা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ ডিফল্ট নামে একটা কেস থাকবে, সেই কেসে সে একটা ইকো করে দিবে। কোনোটা যদি না মিলে তাহলে তখন কি হবে, ডিফল্ট কেসটা রান করবে। ইনভ্যালিড ডে। এরপর আমরা ব্রেক করে দেব। এখন আমরা যদি এই প্রোগ্রামটা রান করি, হ্যাঁ তাহলে দেখি কি হয়। আপনারা সবাই বুঝতে পেরেছেন তো কিভাবে জি এই স্যার। কোডটা রান করি। দেখেন একই প্রবলেম, হ্যাঁ যেটা আমরা ইফ ইলস দিয়ে করেছি, সলভ করেছি, সেটা এখন আমরা ইয়ে দিয়ে করব, সুইচ কেস দিয়ে করতেছি। হুম দেখেন এখানে কি ডেটের ভ্যালু ছিল সান, হ্যাঁ সেজন্য কি সে প্রথমে সেট কেস 1, হ্যাঁ কি প্রথম কেস যেটা, হ্যাঁ সেট এটাতে আসছে মিলে নাই, পরবর্তী আসছে পরবর্তী কেস আসছে কি সান, হ্যাঁ সেখানে সে মিলে গেছে। মিলে যাওয়ার পরে কি হচ্ছে, এই কোড ব্লকে সে প্রবেশ করেছে। হ্যাঁ কোড ব্লকে দেখলো কি একটা ইকো করতেছে, ইকো কি করতেছে, টুডে ইজ সানডে, হ্যাঁ সে সেটা ইকো করে দিল। হ্যাঁ ইকো করার পর পরবর্তী লাইনে আসলো, পরবর্তী লাইনে কি পেলো, ব্রেক। ব্রেক যদি পায় তখন কি করবে, সে সুইচ স্টেটমেন্ট থেকে হ্যাঁ বের হয়ে যাবে। হ্যাঁ সে বের হয়ে গেছে। এখন যদি এখানে যদি আমরা হ্যাঁ ফ্রাই যদি ডেটের ভ্যালু যদি ফ্রাই থাকতো, তাহলে কি করতো, সে উপর থেকে সবগুলা চেক করে নিত। হ্যাঁ সবগুলা কেস চেক করতো, কোনোটার সাথে মিলতেছে না। হ্যাঁ সে প্রথমে লাস্টে এসে কি পেতো, সে ফ্রাই পেতো, এর সাথে মিলতো, তখন সে প্রিন্ট করতো কি এখানে যা থাকবে যে সেটা আর কি প্রিন্ট করে দিবে। সে তখন কি পাবে, ফ্রাই ডে। হ্যাঁ তখন সে টুডে ইজ ফ্রাইডে, হ্যাঁ প্রিন্ট করে দিত। দেখেন এই যে টুডে ইজ ফ্রাইডে, এটা প্রিন্ট করে দিয়েছে। আর আমরা যদি এখানে ডেট ভেরিয়েবলে এই যে এখানে যে কয়টা আছে কেস আছে, 7টা কেস, এইগুলার কোনোটা যদি না রাখি, হ্যাঁ না রেখে যদি আমরা অন্য কোনো ইয়া রাখি, ভ্যালু রাখি, তাহলে কি করবে, সে তখন সবগুলা চেক করে দেখবে কোনোটার সাথে মিলে না, তখন ডিফল্টে যা আছে সেটা রান করবে। আরবিটারি কোন একটা সংখ্যা এটা যদি হয় তাহলে কি করবে, তখন সে সবগুলা চেক করবে, কেস কোনটার সাথে মিলতেছে না, তখন ডিফল্টে যা আছে সেটা রান করে দিবে। হ্যাঁ দেখেন ডিফল্টে রান করে দিচ্ছে। ডিফল্টে কি লেখা ছিল, ইনভ্যালিড ডে, হ্যাঁ সে ইনভ্যালিড ডে রান করে দিচ্ছে। আপনাদের কোডটা দিয়ে দিচ্ছি ইয়ার সুইচ কেচের।
হুম, আর হ্যাঁ এটা স্যার কন্ডিশন আছে স্যার। হ্যাঁ কন্ডিশন, এখানে ইফের ভিতর কন্ডিশন, কন্ডিশন আমরা কি লিখবো এখানে? কন্ডিশন, আমাদের কন্ডিশন হচ্ছে নাম্বারটা, হ্যাঁ নাম্বারটা আমরা চেক করব, হ্যাঁ কি করব, এটা মডুলাস করব। মডুলাস করব কি দিয়ে? 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে মডুলাস করলে যদি কি হয়, 0 হয়, হ্যাঁ তখন আমরা কি লিখবো? জোর স্যার তাহলে হচ্ছে ইকো করব, ইকো হ্যাঁ নাম্বার এখানে ইজ ইভেন। ইকো নাম্বার ইজ ইভেন, হ্যাঁ গুড, মানে যেই নাম্বার দিলেন সেটা হচ্ছে কি ইভেন। যদি না হয় তাহলে হচ্ছে ইজ নাম্বার ইজ ওড। হ্যাঁ আর আমাদের কিন্তু আর কোনো কন্ডিশন দেওয়ার দরকার নেই, আরেকটা ইলস চলে আসবে, মানে এটা না হলে কি হবে? এটা না হলে ইজ মানে নাম্বার ইজ ওড। ও ও ই হবে, মানে আমরা কোন একটা সংখ্যাকে মডুলাস করতেছি, মডুলাস 2 দিয়ে যদি 0 হয়, 0 না হলে 0 হলে ইভেন হবে, আর 0 না হলে অন্য যে কোনো রেজাল্ট হোক তাহলে কি হবে? অড হবে, হ্যাঁ মানে 0 না হলে কি হবে? বেজোড় হবে, 0 হলে জোড় হবে। ইলস নাম্বার ইজ ইকো নাম্বার ইজ ওড। নাম্বার ইজ অড। হ্যাঁ এখানে একটা ইয়া দেন, যে নাম্বারের মধ্যে কোনো একটা ভ্যালু দেন। নাম্বার হ্যাঁ মনে হয় 23, হ্যাঁ 23 দিলাম। এখন এটার আউটপুট নাম্বার ওড আসবে। হ্যাঁ এখন এটা কিভাবে এইটা, হ্যাঁ এই প্রোগ্রামটা কিভাবে রান করবে আপনারা বলেন, হ্যাঁ প্রথম থেকে, হ্যাঁ যেখান থেকে শুরু করে বলেন যে কিভাবে রান করবে, এক্সপ্লেইন করেন। স্যার প্রথমে হচ্ছে এই যে নাম্বারটা নিয়ে হয়েছে, এই নাম্বারটা হচ্ছে ইফ কন্ডিশন দিয়ে চেক করবে। ইফ কন্ডিশনের ভিতর আসে হচ্ছে এই নাম্বারটা 2 দিয়ে ভাগ করবে, ভাগশেষ যদি 0 হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে ইভেন হবে। আর যদি তাহলে এটা হচ্ছে প্রিন্ট করে যাবে, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে ইলস এর ভিতর আসে এইটা আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে তারপর হচ্ছে নাম্বার ইজ ওড হবে। হ্যাঁ এই যে আপনি বলে যে নাম্বারকে 2 দিয়ে ভাগ করে তারপরে ভাগশেষ, এটাকে কি বলা হয়? মডুলাস, হ্যাঁ মডুলাস বলা হয়। মানে বলবেন যে নাম্বারকে 2 দিয়ে মডুলাস করে, হ্যাঁ মডুলাস করবে। হ্যাঁ রাকিব কিছু বলতে চাচ্ছিলেন, রাকিবুল ইসলাম। স্যার এই শেষ আপনার ইপের ভিতরে যে স্যার কন্ডিশনটা চেক করা হয়ে গেছে স্যার, ওই চেক জি করার জি পরে যখন ওই 0 না আসে, যদি বাকশেষ থাকে আর কি, হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ তো স্যার আর ইসের ভিতরে মনে হয় যে কন্ডিশন চেক করে না আর, কারণ ওই রেজাল্টটা এখানে দিয়ে দেয় স্যার। ইফ যদি চেক করে যদি ফলস পায় তাহলে কি ইলসে চলে আসবে? ইলসে তো কোনো কন্ডিশন থাকে না, হ্যাঁ ইলসে আপনার এখানে যা স্টেটমেন্ট যা থাকবে সেটা সেটা সেটাই প্রিন্ট রান করে করবে, সেটাই রান করবে। স্যার সেটা আবার ওই যে মানে এই রাকিব বলতে চাচ্ছিল আর কি, যে ওটা থাকে আর কি, চেক করে, তার জন্য আর কি জিজ্ঞাসা করে নিলাম যে আসলে চেক ও আচ্ছা, করতে পারে। ও এখানে যদি আমাদের যদি কন্ডিশন যদি আরো থাকতো তাহলে আমরা কি করতাম? ইলসিফ নিতাম, হ্যাঁ ইলসিফ নিয়ে সেখানে একটা কন্ডিশন দিয়ে সেটা আবার চেক করতাম, হ্যাঁ সেটা যদি মিলতো ওটার ভিতরে যে কোড থাকতো সেটা আসতো, আর না হলে কি ইলসটা প্রিন্ট করবে। হ্যাঁ এখানে কি হবে? ইফ এর মধ্যে যে কন্ডিশনটা সেটা চেক করবে, চেক করে যদি ট্রু হয় তাহলে ইফ এর ভিতরে যে কোডটা আছে সেটা রান করবে, আর যদি ট্রু না হয় তাহলে কি ইলস আছে, ইলসে তার কোনো কন্ডিশন নাই, ইলসে আপনার ডাইরেক্ট এখানে যা স্টেটমেন্ট লেখা থাকবে, হ্যাঁ যে কোডটা লেখা থাকবে সেই কোডটা আউটপুট চলে আসবে, হ্যাঁ এক্সিকিউট করবে। এখন এই যে এটাকে আমরা এই যে রান করি, রান করলে কি আসবে? যে 23 ইজ অড, ইভেন নাম্বার, অড নাম্বার। হ্যাঁ এখানে যদি আমরা এখন একটা জোড় সংখ্যা নিতাম, তাহলে কি আসতো? স্যার এবারে হ্যাঁ আসবে। হ্যাঁ যে 24 ইজ ইভেন নাম্বার। হ্যাঁ এখন এটা তো আমি তো এই যে আপনাদের প্রবলেমটা কিভাবে সলভ করতে হলো এটা তো বুঝতে পেরেছেন তাই না? আর এটা তো আমি যে ইফ ইলস দিয়ে করে দিলাম, এটা আপনারা এই দিয়ে করেন এখন, হ্যাঁ এই যে সুইচ কেস দিয়ে করেন, সুইচ কেস দিয়ে করেন, করার চেষ্টা করেন। হ্যাঁ যে ইভেন অডটা আমরা যে সুইচ কেস দিয়ে যদি করতে চাই কিভাবে করব? হ্যাঁ তো আমরা সুইচের মধ্যে এইটা নাম্বার যে ভেরিয়েবলটা সেটা নেই, নাম্বার নিলাম। এখন কি করতে হবে? আমাদেরকে কেস লিখতে হবে। হ্যাঁ প্রথমে একটা কেস নিলাম, এই কেসের মধ্যে কি দিলাম? এই কেসে আমরা চেক করব এটা ইয়া কিনা, হ্যাঁ
মানে ইভেন কিনা। হ্যাঁ, ইভেন কি চেক করতে হলে কি করতে হবে আমাদেরকে ওই যে ভেরিয়েবলটা নিতে হবে নাম্বার, এই নাম্বারে কি করতে মডুলাস করতে হবে, মডুলাস করতে হবে কত দিয়ে, 2 দিয়ে। হ্যাঁ, এর যদি 2 দিয়ে এর আউটপুট যদি হয় 0 হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা লিখবো যে আহ স্যার সব সেক্ষেত্রে আমরা, ঠিক লাগছে কিন্তু আউটপুটে একটু ভুল আসতেছে। আচ্ছা এখন আপনাদের দেখবো আমি ইকো করে দেব কি, ইকো করে দেব যে নাম্বার ইজ ইভেন, তাই না? নাম্বার ইজ ইভেন নাম্বার। হুম, ইজ ইভেন, ইভেন। আর যদি এটা না হয় তাহলে কি হবে, আমাদের কিন্তু আর কোনো কেস লেখার দরকার নেই। আর এখানে যে হলে এটা আমরা ব্রেক করতে হবে। হ্যাঁ, কেসটা ব্রেক করে আসতে হবে, ব্রেক করে দিতে হবে। স্যার ব্রেক তারপরে ডিফল্ট। হুম, এরপর আমাদের আর কোনো কন্ডিশন লিখতে হবে না, যে এটা আমরা শুধু ইভেন্টটা বের করলাম, ইভেন্ট যদি না হয় কি হবে, অড হবে। হ্যাঁ, তাহলে আমরা ডিফল্টে নিব ইকো নাম ডলার সাইন নাম্বার ইজ ডিফল্টে কি নেব, ডিফল্টে আমরা ইকো করে দেব নাম্বার ইজ অড। আমরা এটা আউটপুট করে দেখি আমাদের কোড ঠিক আছে কিনা। দেখেন কোড ঠিক আছে, 87 ইজ অড। আমরা যদি দিতাম, ইভেন নাম্বার দিতাম, তাহলে সেটা, হ্যাঁ, 88 ইজ ইভেন। আচ্ছা, এটা আপনাদের, আর আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে লিপ ইয়ার। হ্যাঁ, লিপ ইয়ার সম্পর্কে ধারণা আছে সবার? লিপ ইয়ার কাকে বলে? 4 বছর পর সংখ্যা কমে যাবে বুঝেন। লিপ ইয়ার হচ্ছে যে বছরে আপনার ফেব্রুয়ারি মাস কি সাধারণত কি 28 হয় না, যে লিপ ইয়ারে আপনার ফেব্রুয়ারি মাস হয় কত, 29। হ্যাঁ, 29 দিনে ফেব্রুয়ারি মাস হয়। হ্যাঁ, আর লিপ ইয়ারে কি হয়, 365 দিন এক বছর হয়, সেক্ষেত্রে লিপ ইয়ারে হবে 366 দিন এক বছর হবে। হ্যাঁ বলেন, হ্যালো স্যার রাখি বলেন। আপনি এই অ্যাসাইনমেন্টটা দিয়ে আমারটা একটু দেখেন আচ্ছা কোথায় আচ্ছা, দেখবো, হ্যাঁ দেখবো। আচ্ছা, এই যে লিপ ইয়ার কাকে বলে, লিপ ইয়ার হচ্ছে কি, আমাদের যে ফেব্রুয়ারি মাসটা সচরাচর 28 দিনে থাকে, তাই না? লিপ ইয়ারে হলে কি হবে, 29 দিন হবে। সেক্ষেত্রে আমাদের বছর কত, 365 দিনে এক বছর হয়, সেক্ষেত্রে বছর হবে 366 দিনে। আর লিপ ইয়ারটা হয় কতদিন পর পর, লিপ ইয়ারটা হয় আপনার 4 বছর পর পর। হ্যাঁ, যেমন আপনার যে 2020, হ্যাঁ 2020টা কি লিপ ইয়ার নাকি নন লিপ ইয়ার? লিপ ইয়ার। হ্যাঁ, 2020-এ আপনার ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 29-এ হয়েছে। এখন লিপ ইয়ারটা বের করতে হবে। লিপ ইয়ার বের করতে হলে আপনাদেরকে যা যা করতে হবে সে আমরা সবকিছু শিখেছি। হ্যাঁ, যে আমাদের কন্ডিশন দিতে হবে, ইফ ইলস কন্ডিশন দিয়ে চেক করতে হবে। হ্যাঁ, তারপর কি করতে হবে, আপনার অপারেটর ইউজ করতে হবে। হ্যাঁ, যে মডুলাস ডিভিশন ইউজ করতে হবে, ইকুয়াল ইউজ করতে হবে। হ্যাঁ, তারপর কি করেছি আমরা, এই যে এন্ড অর করেছিলাম না, যে এন্ড দিয়ে দুইটা কন্ডিশন চেক করেছিলাম। হ্যাঁ, এন্ড এর ক্ষেত্রে কখন ট্রু হবে, এন্ড এর যে চিহ্নের দুই পাশে যে দুইটা কন্ডিশন, দুইটাই যদি ট্রু হয় তাহলে এন্ডটা ট্রু হবে। হ্যাঁ, তারপর আমরা অর দিয়েছিলাম। হ্যাঁ, অর দিয়ে দেখেছিলাম অর কখন চেক হবে, ট্রু হবে, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে অরটা ট্রু হয়। এগুলা এগুলা আমাদেরকে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তারপর আপনারা ইকো করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, যেমন লিপ ইয়ার, যে একটা ইয়ার নেবেন, ভেরিয়েবল নেবেন ইয়ার। ইয়ারে কিছু একটা ভ্যালু দিবেন, দিলাম 2020। হ্যাঁ, এখন এটাকে আপনারা টেস্ট করতে হবে, লিপ ইয়ারের কন্ডিশনটা লিখতে হবে। লিপ ইয়ার হলে কি হবে, ইয়ারটাকে আপনার দিয়ে, হ্যাঁ 4 দিয়ে মডুলার ডিভিশন করলে, মডুলার ডিভিশন বাই 4, 4 দিয়ে মডুলার ডিভিশন করলে কি হবে,
এর রেজাল্ট হবে 0। হ্যাঁ, 4 দিয়ে করলে মানে কোনো অবশিষ্ট থাকবে না। আর আরেকটা কন্ডিশন আছে, এটার সাথে এন্ড হবে। হ্যাঁ, এন্ড অপারেটর আমরা শিখেছি না, এন্ড তো এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, তাই না? যে ডাবল এভাবে লেখা যায়। হ্যাঁ, যে এখানে আরেকটা কন্ডিশন হবে, এই কন্ডিশনটা হবে কি, ইয়ারকে যদি আমরা 100 দিয়ে মডুলার ডিভিশন করি, মডুলার ডিভিশন আমি কিন্তু সূত্র দিয়ে দিচ্ছি, 100 দিয়ে মডুলার ডিভিশন করলে এটা আপনার নট ইকুয়াল টু 0 হবে, নট ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, এই দুইটা এন্ড। হ্যাঁ, এবং এটার সাথে কি হবে, এই দুইটা এন্ড হলে এটাকে আমি আরেকটা ব্রেকেট দিয়ে বন্ধ করে দেই, দুইটাকে আরেকটা ব্রেকেট দিয়ে। হ্যাঁ, দুইটা, এই দেখুন, এই যে একটা ফার্স্ট ব্রেকেট আছে, ফার্স্ট ব্রেকেটের মধ্যে দুইটা কন্ডিশন আছে। এই যে একটা ইয়ারকে 4 দিয়ে মডুলার ডিভিশন করলে 0 হবে, এবং ইয়ারকে যদি 100 দিয়ে মডুলার ডিভিশন করি তাহলে নট 0 হবে। হ্যাঁ, এটা। আর আরেকটা হবে অথবা। হ্যাঁ, অর। হ্যাঁ, অর এভাবে লেখা যায়, তারপরে এভাবে লেখা যায়, তাই না? এভাবে লেখা যায়, আপনি জি যেভাবে স্যার। লেখেন। এটা কি হবে, ইয়ারকে 400 দিয়ে মডুলার ডিভিশন করলে 0 হবে, ইয়ারকে 400 দিয়ে মডুলার ডিভিশন করলে রেজাল্ট কি হবে, 0 হবে। আর আপনার এই যে অপারেটর গুলো শেখানো হয়েছিল, এই যে আপনার সবসময় মনে রাখবেন, অনেক সময় অনেকে ভুল হয়ে যায় যে সিঙ্গেল ইকুয়াল টু কে সিঙ্গেল দিয়ে দেয়, সিঙ্গেল অপারেটর এটা কিন্তু ইকুয়াল না, ইকুয়ালিটি চেক করেন, এটা কি করে, অ্যাসাইন করে দেয়। ডান পাশে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা বাম পাশে যে ভেরিয়েবল থাকবে সেইখানে জমা রাখবে। আর ইকুয়ালিটি চেক করার জন্য আমাদের কি করতে হবে, যে ডাবল ইকুয়াল এটা ইয়ে করতে হবে, এই সাইনটা দিতে হবে। হ্যাঁ, এখন এই যে পুরাটার মধ্যে আমাদেরকে আবার একটা ব্রেকেট দিতে পারি, ফার্স্ট ব্রেকেট শুরু এখানে, ফার্স্ট ব্রেকেট এখানে শেষ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই যে প্রথমে একটা কন্ডিশনে কি আছে, যে দেখবো যে ইয়ারকে 4 দিয়ে মডুলার ডিভিশন করলে 0 হয় কিনা, এবং ইয়ারকে 100 দিয়ে মডুলার ডিভিশন করলে নট 0 হয় কিনা। যদি হয় তাহলে আমাদের এটা লিপ ইয়ার। অথবা যদি ইয়ারকে যদি আমরা 400 দিয়ে মডুলার ডিভিশন করি, সেটা যদি 0 হয় সেটাও লিপ ইয়ার। অর কি, অরের মধ্যে কি এটা, অথবা এটা শুধু হতে হবে, ট্রু হতে হবে, অথবা এই দুইটা মিলে ট্রু হতে হবে। এটা হচ্ছে সূত্র। এটা আপনারা করে নিয়ে আসবেন। হ্যাঁ, লিপিয়ারটা, এটা অ্যাসাইনমেন্ট থাকলো।